এসেছেন আমার সহকর্মী আমতা বিধানসভার পর্যবেক্ষক আমার শরীফুল ভাই, মানোয়ার ভাই, সাথে সাথে সামনে বসে আছেন যিনারা, এখানটায় কি করতে হবে, বসে পড়তে হবে না, নিচে নামতে গেলে জ্যাম করা যাবে না। মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে প্রত্যেককে সংগ্রামী অভিনন্দন। আমরা কোনো সময় কোনোভাবেই আমরা চাই না কোনো দিন রাস্তা বন্ধ করে মানুষের সমস্যা করে কোনো প্রোগ্রাম করতে, আমরা চাই না। তারপরেও নাচারে পড়ে এখানটা করতে হচ্ছে। সামনে যে জায়গাটা আছে কারো ব্যক্তিগত প্রপার্টি কিনা আমি জানি না, শুনেছি এটা গভর্নমেন্ট প্রপার্টি, তাই তো? এই ক্লাবের সামনে সকলে প্রোগ্রাম করা আমি শুনেছি, যদি ভুল হয় আমি আমার কথা উইথড্র করে নেব। এই ক্লাবের কি এই পাশে যে জায়গাটা আছে এটা গভর্নমেন্ট প্রপার্টি, সবাই প্রোগ্রাম করবে, আইএসএফ করতে পারবে না। যিনারা বাধা দিয়েছেন জানি না কেন বাধা দিয়েছেন, সম্মানের সঙ্গে বলছি ভাই মাথায় রাখবেন সময় কিন্তু চেঞ্জ হচ্ছে, সময় চেঞ্জ হচ্ছে। আজকে যে ওপরে আছে কালের চক্রান্ত, তাকে কিন্তু আগামী দিনে নিচে নামতে হবে। আজকে যে ওপরে আছে তাকে নিচে নামতেই হবে। আর যারা আছেন আজ নিচে আছে তারা কিন্তু একদিন ওপরে উঠবে। আমরা সব লিপিবদ্ধ করছি, উত্তর আমরা ঠিক সময় দেব। ঠিক বলছি তো? কারোর তামাক খেয়ে চটি চেটে কোনোভাবে মানুষকে পেরেশান করা যাবে না। এই শিক্ষাটা নওশাদ সিদ্দিকী আমাদেরকে দিয়েছে। সর্বসময় আইএসএফ মানুষের হয়ে কথা বলে, মানুষের জন্য কাজ করে, মানুষের পাশে থাকে। অন্যায়ভাবে কোনোদিন আমরা মানুষকে বিপদে ফেলি না, মানুষের ক্ষতি করতে চাই না, এমন কোনো কাজ আমরা করি না যেটা সংবিধান বিরোধী হয়, দেশের মানুষের ক্ষতি হয়, রাজ্যের মানুষের ক্ষতি হয়। এই শিক্ষাটা আমরা পাই না, তাই আমরা কোনোদিন এই ধরনের কাজ করি না, মানুষের সঙ্গে থাকি আমরা। সেই জন্যই তো আপনারা দেখেছেন টোটাল পশ্চিমবাংলাটা আস্তে আস্তে বোম গুলির আতুরঘর তৈরি হয়ে যাচ্ছে, মদের আড্ডা তৈরি হয়ে যাচ্ছে, ওরা জগতে ভরে যাচ্ছে। সেদিকে খেয়াল নেই। ভাঙড়ে একটা দিতেছে নওশাদ সিদ্দিকী, তাকে কিভাবে হারাবে এদের মাথা ফেটে গেছে, এদের মাথা ফেটে একদম মাথা খারাপ। নওশাদকে হারাতে হবে। আজকে আমি কয়েকটা কথা এখান থেকে বলবো, নেগেটিভ ভাবে কথাগুলো নেবেন না। যে সকল ভাইরা তৃণমূল করছেন করুন, সিপিএম করছেন করুন, আইএসএফ করছেন করুন, বিজেপি করছেন করুন, গণতন্ত্রের দেশ, যেটা ইচ্ছা আপনারা করতে পারেন। আমি শাসক দলের কোন বিধায়ক ওই রাজা সেনের মতো বলবো না যে বিজেপি করবে মাটিতে পুঁতে দাও, এটা আমি বলবো না। যারা বিজেপি করবে দাঁড়িয়ে থেকে ঘর ভেঙে দেবো, এটা আমি বলবো না। এই ভাষাগুলো কাদের জানেন? যারা আরএসএস করে, যারা বিজেপি করে, যারা সন্ত্রাস। এ তো গুজরাটের ভাষা, তৃণমূলের এমএলএর মুখ থেকে বার হচ্ছে কেন? প্রশ্ন আপনাদেরকে করতে হবে। একটা জনপ্রতিনিধির মুখের ভাষা এরকম কেন জানতে চাই। বুলডোজার দিয়ে বাড়ি ভেঙে দেবো, পুঁতে দেব, এ ভাষা কাদের? সন্ত্রাসীদের ভাষা, আরএসএস এর কর্মীদের ভাষা, দেশদ্রোহীদের ভাষা। এই ভাষাগুলো তৃণমূলের এমএলএদের মুখ থেকে বার হচ্ছে কেন? প্রশ্ন আপনাদেরকে করতে হবে। আমরা অনেক সময় প্রমাণ পেয়েছি এরা রাতে আরএসএস করে, দিনে তৃণমূলের ঝান্ডা লাগিয়ে ঘোরে। ভুল বলছি আমি? পশ্চিমবাংলায় তো আরএসএস নাই, এত আরএসএস এর শাখা সংগঠন হচ্ছে কিভাবে? খোঁজ নিয়ে দেখবেন যারা তৃণমূলের এমএলএ আছে এরা এমএলএ এর ব্যানার লাগিয়ে সব আরএসএস এর কর্মকাণ্ড চালাচ্ছে। ভুল বলছি আমি? তাই সচেতন হতে হবে। এখানে আমার শরীফুল ভাই বসে আছে। জানেন কদিন আগে বাগনানে আমাদের নওশাদ সিদ্দিকী সাহেব এসেছিলেন, একটা সভা হয়েছিল। সবার সময়তে আমাদের ছেলেরা ঝান্ডা মারছিল। এটা কথাটা বলছি কেন বুঝবেন, এই যে বাধা নাই, বাধা আসবে, বাধা আসবে, কেস হবে, ঝামেলা হবে, অশান্তি হবে, তবে আমরা করব না।
আমাদের ছেলেরা করেনি, করবেও না। আপনারা শুনেছেন তো নওশাদ সিদ্দিকীর ভাষা, কোন সময় আপনি দেখাতে পারবেন না নওশাদ সিদ্দিকী কোন একটা ভাষা বলেছে সে ভাষাটা সংবিধান বিরোধী, দেশ বিরোধী এবং সাম্প্রদায়িক দাঙ্গা লাগবে এই ধরনের কোন ভাষা নওশাদ সিদ্দিকী বলেননি। তাই আমরা বলি না। তো আমার শরীফুল ভাই এসছেন আমতা থেকে, কদিন আগে বাগনানে একটা সভা ছিল, নওশাদ সিদ্দিকী ভাইজান এসেছিলেন। ঝান্ডা বাঁধতে যাচ্ছে তৃণমূলের একটা নেতা আমাদের ছেলেগুলোকে শুধু মুধু মারধর করলো, ঝান্ডা বাঁধবি না। তৃণমূলের নেতা বিজেপি করবে তাদেরকে কিছু বলবে না, আরএসএস এ ঝান্ডা লাগিয়ে ঝামেলা করবে কিছু বলবে না। আইএসএফ কে বাধা কেন রে ভাই, কেন? ও কেন এটা বুঝেছেন? 2 ফুটের রাস্তাটা 1 ফুট করে দেবে বলার মতন কেউ নাই, বলে কে? আইএসএফ বলে। তিলোত্তমা খুন হয়ে গেল, ধর্ষণ করে তাকে মার্ডার করে দিল, শুভেন্দু বলে না, মমতা ব্যানার্জি বলছে না, আওয়াজ তুলছে কে? নওশাদ সিদ্দিকী, আইএসএফ। আনিস খান খুন হয়ে গেল, প্রতিবাদ করছে কে? নওশাদ সিদ্দিকী, আইএসএফ। রাজ্যে কর্মসংস্থান নেই, প্রতিবাদ করছে কে? আইএসএফ, নওশাদ সিদ্দিকী। রাজ্যটাকে আস্তে আস্তে বিজেপির হাতে তুলে দিচ্ছে, বোমাগুলির আঁতুরঘর তৈরি করছে, বোমাগুলির আঁতুরঘর বানাচ্ছে কে? তৃণমূলের এমএলএ নেতারা, সহযোগিতা করছে বিজেপি, প্রতিবাদ করছে কে? নওশাদ সিদ্দিকী। তাই নওশাদ সিদ্দিকীকে আটকাও। আমাদের ছেলেরা ঝান্ডা বাঁধতে গিয়েছিল, তাদেরকে মারধর করে পুলিশ আবার তুলে নিয়ে চলে গেছে। ওই বাগনান আমি বলেছিলাম, হাওড়া জেলায় প্রত্যেকটা জায়গায় আমি আমার কর্মীদেরকে বলি, ভয় করবে না, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবে, সত্যের পক্ষে থেকে লড়াই করবে। সেই সময় লড়াই করার জন্য যদি অসহায়ের পাশে থেকে লড়াই করবেন, সেটার জন্য যদি এই বর্তমান তৃণমূল সরকারের চটি চাঁটা পুলিশ যদি মিথ্যা কেস দেয়, তৃণমূলের নেতারা যদি আপনাদেরকে পুলিশ দিয়ে তুলিয়ে দেয়, চিন্তা করবেন না, ঘাবড়াবেন না, জেলে নিয়ে যাবে। আপনাদের আধার কার্ডটা আমার কাছে পৌঁছে দেবেন, জেল থেকে জামিন করিয়ে ফুলের মালা দিয়ে বাড়ি পৌঁছে দেব। আমি প্রত্যেক জায়গায় বলি, সেদিনকে ঘটনাটা ঘটিয়েছে, তুলে নিয়ে চলে গেছে। মনে করেছিল আইএসএফ এর ছেলেদেরকে তুলে নেব, আমরা 2 ঘন্টার মধ্যে থানা থেকে বার করে ফুলের মালা দিয়ে বাড়ি পৌঁছে দিয়েছি। কদিন আগেই আবার আমাদের ছেলেরা ঝান্ডা বাঁধছিল আমতা কল্যাণপুরে, পুলিশ যে কোনো বাহানায়, পুলিশের কিছু করার নাই, ওদের কিচ্ছু করার নাই, ওদের হাত বাঁধা, ওদের হাত বাঁধা। ওরা কি করবে বলেন তো? পুলিশ তো আর চাঁদ থেকে আসে না, অন্য কোনো গ্রহ থেকে আসে না, আমাদেরই তো পরিবারের। তাদের উপরে চাপ দেওয়া হয়, মিথ্যা কেস সাজাতে বলা হয়, তাই তারা বাধ্য হয়ে করে। তো কল্যাণপুর আর বাক্সি দুটো অঞ্চল থেকে দুটো ছেলেকে তুলে নিয়ে চলে গিয়েছিল। আজকে আমরা জামিন করিয়ে ফুলের মালা দিয়ে তার বাড়িতে পৌঁছে দিয়েছি, শরীফুল ভাই যে দিয়েছে। আপনাদেরকে বলছি, ঘাবড়াবেন না, লড়াই করতে হবে। কারণ আমার তিলোত্তমা বোনের আত্মা এখনো কাঁদছে, তামান্না বিচার পায়নি, আনিস খান বিচার পায়নি। রাজ্যের ছেলেরা উড়িষ্যায় কাজে যাচ্ছে, মার খেয়ে আসছে, কিছু ছেলে মরে লাশ হয়ে আসছে। তোমার মমতা ব্যানার্জি কথা বলেনি, অর্জুন সিং কথা বলেনি, শুভেন্দু অধিকারী কথা বলেনি, পুলকদা কথা বলেনি, বলছে কে? নওশাদ সিদ্দিকী। তাই নওশাদ সিদ্দিকীর পাশে এসে লড়াই করতে হবে, মানুষের জন্য লড়াই করতে হবে। তাই কেস হবে, চিন্তা করবেন না। আজকে আমি গুটি কথা বলবো, কারণ রাস্তাটা জ্যাম হয়ে যাবে, ক্লিয়ার রাখবেন। কাল থেকে মাধ্যমিক পরীক্ষা। সর্বপ্রথম আপনাদেরকে বলি, আপনাদের বাচ্চাদেরকে আপনারা শিক্ষা দেবেন। মাইকের মাধ্যমে আমি জানতে চাচ্ছি, প্রত্যেকের কাছে যে সকল ভাইরা তৃণমূলকে ভোট দিচ্ছেন দেন, যারা বিজেপি করছেন করুন, সিপিএম করছেন করুন, কংগ্রেস করছেন করুন। অনেকের বয়স 70 বছর হয়েছে, অনেকের 50 বছর হয়েছে, অনেকের 60 বছর বয়স, অনেকের 20 বছর বয়স। ভোট দিয়ে অনেককে তো জেতালেন, একটা নেতার নাম আমাকে দেখিয়ে দেন স্বাধীনতার পর থেকে বলেছে যে বাংলার মানুষ আপনারা একবেলা খেতে না পান, রোজা রেখে থাকবেন, শুকিয়ে থাকবেন, তবু বাচ্চাগুলোকে শিক্ষা দিন, শিক্ষিত করুন। এই কথাটা কে বলেছে? ভাইজান কে? জোরে বলুন, কে বলেছে? ভাইজান কে বলেছে? কে বলেছে? কে বলেছে? ভাইজান বলেছে। কেন?
ভাইজান বলেছেন আপনাদের ছেলেদেরকে যখন শিক্ষা দেবেন, এদেরকে চটি চাতা 2 নম্বর নেতারা এরা গুন্ডাগিরি করাতে পারবে না, এদেরকে সন্ত্রাসী করাতে পারবে না, তাই শিক্ষা দিন। তৃণমূলের নেতারা ভাবছে নওশাদ যেটা করছে এ তো আগামী দিনে আমাদের সব বন্ধ হয়ে যাবে দোকান। কাকেলে মারাবো, কাকেলে মারপিট করাবো। মন্ত্রীর ছেলেটা কোটি কোটি টাকা রোজগার করবে, এমএলএ ছেলে তো রোজগার করবে, পঞ্চায়েতের ছেলে তো ভালো স্কুলে পড়াশোনা করবে, বোম মারবে কে? এই এদেরকে যদি আমি মূর্খ বানিয়ে রাখি, এদেরকে আগামী দিনে কাজে লাগবে। তাই এরা বলেনি, বলে কে? নওশাদ সিদ্দিকী। শুধু তাই নয়, নওশাদ সিদ্দিকী আরেকটা কথা বলেন, আমি মঞ্চ থেকে আপনাদেরকে বলছি, ভোটের জন্য নিজেদের মধ্যে মারামারি করবেন না, একদম করবেন না। আপনারা কোন সময় দেখেছেন, কোন সময় শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জি একসঙ্গে হাতাহাতি মারপিট করছে? দেখেছেন? হ্যালো, দেখেছেন আপনারা? কথা বলছেন না কেন? ভয় আছেন নাকি? যতক্ষণ আমি এখানে দাঁড়িয়ে আছি নিশ্চিন্তে থাকবেন, সব ভূত আমি ছাড়িয়ে ফেলবো। কি বললাম? নিশ্চিন্তে থাকবেন। কোনদিন দেখেছেন শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জি হাতাহাতি মারামারি করছে? কোনদিন দেখেছেন সুজন চক্রবর্তী দিলীপ ঘোষ একসঙ্গে মারপিট করছে? করেনি। অপরন্তু আমরা দেখেছি ঠান্ডা ঘরে বিজেপির নেতা দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, তৃণমূলের কুণাল ঘোষ, চচ্চুট্টা কুণাল ঘোষ, আরো যত নেতা আছে সিপিএম কংগ্রেস থেকে শুরু করে সকলে এক জায়গায় ঠান্ডা ঘরে বসে কেক কাটছে, চা খাচ্ছে। এটা দেখেছেন না দেখেননি? চর্বি বেশি তো হাট গাছার ছেলেদের। বলুন, ওদিকে মমতা ব্যানার্জি তৃণমূলের নেতারা বলছে বিজেপির সঙ্গে লড়াই, বিজেপির সঙ্গে লড়াই। এটা বলছে দীঘার জগন্নাথ মন্দির যখন উদ্বোধন হয়, মমতা ব্যানার্জি দিলীপ ঘোষের হাত ধরে নিয়ে যাচ্ছে, আপ্যায়ন করছে, একসঙ্গে বসে তারা চা খাচ্ছে। আর হাট গাছে তৃণমূলের নেতার কুটকুটিনি বেশি, ও বিজেপির আইএসএফের ছেলেদেরকে মারবে বলছে। ঠিক বলছি না ভুল বলছি? পরিবর্তন হতে হবে। জানতে চাইবেন আগামী দিনে আপনার পাড়ায় যে তৃণমূলের প্রধান আছে, মেম্বার আছে, জানতে চাইবেন ভদ্র ভাষায় এমএলএ সাহেবের কাছে, পুলকদার থেকে জানতে চাইবেন যে কোনদিন আপনারা দেখাতে পারবেন না তৃণমূলের মন্ত্রী থেকে শুরু করে, মমতা ব্যানার্জি থেকে শুরু করে, পুলকদা থেকে শুরু করে যত তৃণমূলের নেতারা আছে, কোনদিন এরা বলেনি, একটা ওয়ার্ড আপনারা দেখাতে পারবেন না যে বাংলার মানুষ আপনারা ভোটের জন্য মারামারি করবেন না, যাকে ভালো লাগে আপনারা ভোট দেবেন, গণতন্ত্রের অধিকার, নিজেদের মধ্যে অশান্তি করবেন না। এখনো পর্যন্ত কোনো এমএলএ, কোনো বিধায়ক, মমতা ব্যানার্জি থেকে শুরু করে আপনার বুথের কোনো নেতা বলেছে? কথা বলুন, বলেছে? বলেনি। কেন বলেনি? কেন বলেনি ভাবছেন? একমাত্র বলেছে কে? নওশাদ সিদ্দিকী। কেন? নওশাদ সিদ্দিকী যেটা বলেন, আইএসএফ যেটা বলে, আমরা কিন্তু ক্ষমতা দখলের জন্য আসিনি, আমরা সমাজ পরিবর্তন করার জন্য রাজনীতির ময়দানে এসেছি। আমি এবার আমার বক্তব্যের পয়েন্টে ফিরে যাই। এখানে একটা কথা লেখা আছে, ওয়াকফ আইন 2026 বাতিল করার দাবিতে আজকে এই সভা। বুঝতে পেরেছেন না? তার আগে যেটা প্রথম কথাটা আমি এটা বলিনি, এখন যেটা বর্তমান সময় যেটা সব থেকে বেশি সমস্যা হয়ে দাঁড়িয়েছে, এসআইআর। এসআইআর নিয়ে এখন নোটিশ আসছে। তো আজকে একটা কথা বলছি, কান খাড়া করে শোনেন। বর্তমান সময়ে এসআইআর যেটা হচ্ছে, সাপ হয়ে কামড়াচ্ছে, ওঝা হয়ে ঝাড়ছে। বর্তমান সময় এসআইআরটাকে কেন্দ্র করে হিন্দু, মুসলিম, দলিত, আদিবাসী যেভাবে পেরেশানে পড়ছে, এই যে বিভ্রান্তি হচ্ছে, হাইরানি হচ্ছে, এর জন্য মেন দায়ী কে জানেন? আমি ডাইরেক্ট মাইকে বলছি, রেকর্ড হচ্ছে, মিডিয়া হচ্ছে, ফেসবুকের মাধ্যমে সকলে জানতে পারবে। আপনার তৃণমূলের যে মেম্বার আছে, প্রধান আছে, তার থেকে জানতে চাইবেন, তাকে বলবেন, ভাই আপনার তো মনে হয় কতটা শিক্ষাগত যোগ্যতা আমি জানি না, আপনারা তো পড়াশোনা করেননি। এরা পড়াশোনা করে না, এরা কি করে বিধবা মায়ের ভাতা কিভাবে কাটিং করবে সেটা করতে ব্যস্ত থাকে। বুঝতে পারছেন না? ঘর দেবার নাম করে 10,000 টাকা কিভাবে নেবে সেটা করতে ব্যস্ত। 5 ফুটের রাস্তা কিভাবে 4 ফুট করবে সেটা করতে ব্যস্ত। কিভাবে
লোকের জায়গা ঘেরে দিয়ে দখল করবে, মস্তানি করবে, এটা করতে ব্যস্ত। পড়াশোনা কিন্তু করেনি। পড়াশোনা করবেন, করে জানতে পারবেন বর্তমান সময়ে এসআইআর নিয়ে যে বিভ্রান্তি হচ্ছে, মানুষ যে পেরেশানে পড়ছে, 60 বছরের চাচারা যে লাইনে দাঁড়াচ্ছে, 40 বছরের মাটা যে বাচ্চা কোলে করে নিয়ে লাইনে দাঁড়াচ্ছে, বুড়ো বাবাটা দৌড়াদৌড়ি করছে, এর জন্য দায়ী নির্বাচন কমিশন, সাথে সাথে নরেন্দ্র মোদী সরকার, এবং তার থেকে বেশি দায়ী রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। প্রকাশ্য ক্যামেরার মাধ্যমে বলছি, আমি প্রমাণ দিয়ে চলে যাব। এই যে এসআইআর হচ্ছে, বিশেষ করে এই যে হাইরানি হচ্ছে, দৌড়াদৌড়ি হচ্ছে, এর জন্য দায়ী বিশেষ করে মমতা ব্যানার্জি পশ্চিম বাংলার। এরা আবার অঞ্চলে অঞ্চলে গিয়ে কি করছে জানেন? হ্যাঁ, নোটিশে ফর্ম ফিল আপ করছে। কিভাবে দায়ী শুনে নেন, কিভাবে দায়ী একটু শুনে নেন। কারণ হাইরানি করছে ইচ্ছাকৃত ভাবে। যদি বলেন ভাই মমতা ব্যানার্জির কি লাভ আছে হাইরানি করে? আচ্ছা বলুন তো, 2021 সালে একটা আওয়াজ উঠেছিল, নরেন্দ্র মোদী আওয়াজ তুলেছিল, শুভেন্দু আওয়াজ তুলেছিল, মাইকটা টানছে, শুভেন্দু আওয়াজ তুলেছিল। কি আওয়াজ তুলেছিল? যে এনআরসি করে দেশ থেকে তাড়িয়ে দেবো। এই আওয়াজ তুলেছিল না তোলেনি? শুভেন্দু বলেছিল দেশ থেকে তাড়িয়ে দেবো। এই কথা বলে ও চেয়েছিল হিন্দু ভাইদের ভোটগুলো এক জায়গায় নেবে। কথাগুলো বুঝবেন। শুভেন্দু নরেন্দ্র মোদী বলেছিল এসআইআর সিএ এনআরসি করে মুসলমানদেরকে দেশ থেকে তাড়িয়ে দেবো, দিয়ে এই কথাটা বলে হিন্দু ভাইদের ভোটটা নিয়ে ক্ষমতায় আসবে। আর মমতা ব্যানার্জি বলেছিল আমি এসআই কি সিএ এনআরসি করতে দেব না, আমি রুখে দেবো, আমি আটকে দেবো। এটা বলে মুসলমানদের ভোটটা নেবে বলে 21 সালে এই একটা নাটক করেছিল। নাটক করাতে কি হলো? সত্যি কিছু সরল প্ল্যান মানুষ বিজেপির কথা গ্রাস করলো, খেলো, বিজেপিকে ভোট দিল, নরেন্দ্র মোদী ক্ষমতায় আবার একবার আসলো, এসেছে, মমতা ব্যানার্জি ক্ষমতায় আসলো। এবার বলুন, এতগুলো মানুষ আছেন 2021 সালের পর থেকে সিএ এনআরসি করে এই পশ্চিম বাংলা থেকে একটা মানুষকে তাড়িয়েছে দেখাতে পারবেন? কথা বলবেন তো? তাড়িয়েছে? তাহলে পুরো নাটক, ভোট ধরা কল। এবার 2026-এ এসআইআর নামে এই নাটকটা করছে কেন, এটা জানতে হবে। যখনই আবার 2026-এ শুভেন্দু অধিকারী বিজেপি সরকার হিন্দু ভাইদের কাছে ভোট চাইতে যাবে, তখন হিন্দু ভাইরা বিজেপির নেতাদেরকে প্রশ্ন করবে, কিরে ভাই কই মুসলমানদেরকে তো তাড়ালি না? তাড়ালে না তো, হিন্দু রাষ্ট্র তো গঠন হলো না, তোমরা বলেছিলে মুসলমানদেরকে বার করে দেবো, কি ব্যাপার কই তো হলো না? আমার তিলোত্তমা বোন বিচার তো পেল না? শুভেন্দুকে তো প্রশ্ন করবে। পশ্চিম বাংলায় কয়লা চোর, গরু চোর, এত চোর ঘুরে বেড়াচ্ছে, তোমার নরেন্দ্র মোদী কই তাদের গর্দান ধরে জেলে তো পুড়ছে না? এই প্রশ্নগুলো হিন্দু ভাইরা করবে, বলুন করবে তো? তখন নরেন্দ্র মোদী বিজেপি কি জবাব দেবে? এদিকে মমতা ব্যানার্জি যে এবার ভোট চাইতে যাবে, এই তৃণমূলের নেতারা এ তো বলেছিল 10,000 মাদ্রাসা করে দেবো মুসলমানদেরকে, ভোট চাইতে গেলে বলবে মুসলমান লোকেরা, কিরে ভাই 10,000 মাদ্রাসা তো দেবে বলেছিল, একটা তো দাওনি, উপরন্ত আমাদের মাদ্রাসা তো বন্ধ হয়ে যাচ্ছে, বুলডোজার দিয়ে তো দুর্গাপুরে ভেঙে দিল। প্রশ্ন করবে আমাদের ছেলেদের চাকরি নাই, আমার আনিস খান বিচার পেল না, তামান্না বিচার পেল না। পশ্চিম বাংলায় আরএসএস এর ছেলেরা যেখানে সেখানে মুসলিম ছেলেদেরকে মারছে, জিহাদি বলে তাড়িয়ে দেবে বলছে। কি ব্যাপার? ওয়াকফ সম্পত্তি তোমরা বলেছিলে তৃণমূলের নেতারা ওয়াকফ সম্পত্তি উদ্ধার করে দেবো, সেটা তো করে দিতে পারলে না, উপরন্তু হাজার হাজার বিঘে ওয়াকফ সম্পত্তি তৃণমূলের নেতারা চুরি করে খাচ্ছে। এই কথাগুলো তৃণমূলের নেতাদেরকে সাধারণ মুসলমানরা তো প্রশ্ন করবে, ভোট চাইতে গেলে প্রশ্ন করবে তো। তাই সেই 2021-এর মতন আবার নাটক। ও বলছে ভোট কেড়ে নেবো, ভোট দিতে দেব না, বিজেপি বলছে। এদিকে মমতা ব্যানার্জি বলছে আমি এসআইআর হতে দেব না, আটকে দেবো। এটা পুরো ভোট ধরার কল। এরা দুজনে মিলে নাটক করছে, মানুষগুলোকে পেরেশানি করছে। কিভাবে পেরেশানি করছে আমি বুঝিয়ে দিচ্ছি। মাইকটা খুব খারাপ, আমি একটু চা খেয়ে নিচ্ছি।
বাজে মাইক, কার মাইক এটা? কথাগুলো শুনবেন, বাজারে যিনারা আছেন আমার কথাগুলো শুনবেন। এসআইআর নিয়ে আপনারা ঘাবড়াবেন না, খবরদার ঘাবড়াবেন না। এসআইআরটা কি প্রথম বুঝতে হবে। এসআইআর হলো এটাই, ভোট, কারা ভোট দেবে কারা ভোট দেবে না। অনেক বিজেপির নেতারা আবার বলছে যে এসআইআর হচ্ছে মানে ভারত থেকে বার করে দেবে। খবরদার, এটা পুরো মূর্খের কথাবার্তা। এসআইআর এটাই, এটা নাগরিকত্বের ব্যাপার নয়। কে ভারতীয় কে ভারতীয় নয়, এটা নাগরিকত্বের ব্যাপার নয়। এটা কি ব্যাপার? কে ভোট দেবে আর কে ভোট দেবে না, এটার ব্যাপার। আপনি 18 বছরের ওপরে আপনি ভোট দেবেন কি দেবেন না, এটা ভোট অধিকারের ব্যাপার। এটা কে বিদেশি কে দেশি, কে পাকিস্তানি কে বাংলাদেশি, কে আমেরিকান কে ভারতীয়, এটার বিচার এসআইআর এ নয়। এটা বুঝতে হবে। এটা কেন মমতা ব্যানার্জি প্রেস কনফারেন্স করে বলছে না? বললে তো বাংলার মানুষ ঠান্ডা হয়ে যায়। এটা কেন বলছে না? বিজেপির নেতারা তো চক্রান্ত করছে একটা অশান্তি বাঁধাবার জন্য। মমতা ব্যানার্জি সেটাতে বিজেপির নেতাদেরকে সাপোর্ট করছে। মানুষ ভাবছে ভোট দিতে পারবো না মানে দেশি, আমি ভারতবর্ষের নাগরিক নয়। এটা নয়। ভারতবর্ষের নাগরিক কে আর কে নয়, এটা দেখার ক্ষমতা নির্বাচন কমিশনারের নয়। এসআইআর হচ্ছে কে ভোট দিতে পারবে আর দেবে না। এবার বলুন, এসআইআর নিয়ে যে এত মানে মানুষ পেরেশানে পড়ছে, আপনারা ভাবুন মানুষ এত পেরেশানে পড়বে কেন? এটাকে পেরেশানে ফেলছে মমতা ব্যানার্জি আর তৃণমূলের নেতারা। এই কথাটা রেকর্ড করুন, আপনার গ্রামে গ্রামে প্রচার করবেন। আর এসআইআর নিয়ে আপনারা ঘাবড়াবেন না। এসআইআর এর যাদের নোটিশ আসছে, আপনি আপনাদের নোটিশের কাগজগুলো দেখাবেন, দেখিয়ে স্টাম্প মেরে বাড়িতে নিয়ে চলে আসবেন। যদি মনে করেন মাইকের মাধ্যমে প্রকাশ্য বলছি, এর আগে আমার পার্টির চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী সাহেব বলেছেন, যেটা মমতা ব্যানার্জির বলা দরকার ছিল মমতা ব্যানার্জি বলেনি, উপরন্তু মানুষকে আতঙ্ক সৃষ্টি করছে। নওশাদ সিদ্দিকী বলেছেন, বাংলার মানুষ দলিত হন, মুসলিম হন, আদিবাসী হন, খ্রিস্টান হন, হিন্দু হন, মুসলমান হন, দেখার দরকার নাই। যদি বৈধ ভোটার হন, আপনি ভোটার, আপনাকে অন্যায়ভাবে বিজেপি গভর্নমেন্ট নির্বাচন কমিশনের সহযোগিতা নিয়ে যদি আমাদের কোন নাগরিকের ভোট কেটে দিতে চায়, আপনারা আপনাদের ডকুমেন্টস নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আপনাদের পাশে থেকে আইনি লড়াই আমরা করব। প্রয়োজন পড়ে আপনাদের একটা পয়সা খরচা হবে না, আপনাদের জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়ে আমরা লড়াই করব। ঘাবড়াবেন না। এই কথাটা মমতা ব্যানার্জি বলেছে। মমতা ব্যানার্জি তো বলেছিলেন আমার বুকের উপর দিয়ে এসআইআর করতে হবে। মমতা ব্যানার্জি বলেছিলেন আমি যদি বেঁচে থাকি এসআইআর হতে দেব না। আমি মাইকের মাধ্যমে জানতে চাচ্ছি মমতা ব্যানার্জি তার সরকার বেঁচে আছে না মরে গেছে? এসআইআর তো চালু হয়ে গেল। প্রশ্ন আমার এখানটাতে। তাই মমতা ব্যানার্জির বলা উচিত ছিল যে বাংলার মানুষ আপনারা ঘাবড়াবেন না, আপনারা ভোট দিয়ে জিতিয়েছিলেন, আমি তোমাদের মমতা আছি, বলেছিলাম তোমাদের পাশে থাকবো, তাই তোমরা ঘাবড়াবে না। নির্বাচন কমিশন নরেন্দ্র মোদী অন্যায় ভাবে যদি আপনাদের কারুর ভোটার অধিকার কাটতে চায়, আমি মমতা ব্যানার্জি বলছি আপনাদের পাশে থেকে লড়াই করে আপনাদের হয়ে লড়াই করব। এই কথাটা তৃণমূলের কোন নেতা পুলক দা থেকে শুরু করে মমতা ব্যানার্জি পর্যন্ত কেউ বলেছে? কেউ বলেনি। শুধু আতঙ্ক সৃষ্টি করছে, আতঙ্ক সৃষ্টি করছে। এবার এসআইআর চলে আসুন। এসআইআর কিভাবে মমতা ব্যানার্জি এবং তার দলের নেতারা এবং নরেন্দ্র মোদী নির্বাচন কমিশন এরা কিভাবে মানুষকে হয়রানি করছে। সব থেকে বেশি যে নোটিশ আসছে, কি জন্য নোটিশ আসছে জানেন? কার কাছে নোটিশ এসেছে বলুন তো, বলুন নাম বলুন। প্রত্যেকের কাছে এসেছে নোটিশ। যেটা এসেছে হয় দেখবেন কারোর নাম তাপস মণ্ডল, তার নাম হয়ে গেছে মণ্ডলের আগে কোন একটা অক্ষর ভুল হয়ে গেছে। কি সাবিনা খাতুন, তার নাম হয়ে গেছে সাবিনা বেগম। কি আব্দুল জব্বার, ফেরত এসেছে জব্বার আব্দুল। কি শেখ রায়হান, তার ফেরত এসেছে রায়হান শেখ। এই বানান ভুটি ত্রুটি, অক্ষর ত্রুটি, কার বিয়ের আগে কি ছিল, বিয়ের পরে কি ছিল,
পদবি কি ছিল, এই জন্য বেশি নোটিশটা এসেছে। আমি ভুল বলছি মনে হয়? কথা বলুন। নোটিশটা এসেছে। এত নোটিশ আসছে কেন, এটাই প্রশ্ন। এত নোটিশ আসছে কেন? নোটিশটা কি জন্য আসছে শুনবেন। অন্ধের মতো থাকবেন না, অন্ধের মতো থাকবেন না। নোটিশটা কেন আসছে শোনেন। কিছু কিছু তৃণমূলের নেতারা আবার সোশ্যাল মিডিয়ায়, আমি গাড়িতে আস্তে আস্তে দেখছিলাম, কিছু তৃণমূলের নেতারা আবার বলছে এত যে নোটিশ আসছে, নওশাদ সিদ্দিকী কোথায়, সে এখন কি করছে? সে নেতাটাকে বলছে, সে তৃণমূলের কর্মীটাকে বলছি, চটি চাটা চুরি করতে তো ব্যস্ত, পড়াশোনা করে দেখো। যখন এসআইআর নিয়ে মানুষকে বিভ্রান্তি করছিল শুভেন্দু অধিকারী, কিছু দালাল মিডিয়া আর মমতা ব্যানার্জির দলের নেতারা রাস্তায় নেমে নাটক করছিল এসআইআর করতে দেব না, তখন বাংলার মানুষকে বাঁচানোর জন্য নওশাদ সিদ্দিকী এসআইআর এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়ে কেস করতে গিয়ে বসেছিল। পড়াশোনা করো না? তোমার দিদি যে ছেলেটা আজকে নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে কথা বলছে, আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে কথা বলে, তৃণমূলের দালালি করে, মুসলিম ছেলেটা, তাকে বলছি শোনো, আজকে তোমার বাপের যে কবরস্থানটা এখনো পর্যন্ত নরেন্দ্র মোদী দখল করতে পারে না, পাশে মসজিদটা আছে ওয়াকাফের জমিতে, এই ওয়াকাফ সম্পত্তি এখনো নরেন্দ্র মোদী দখল করতে পারে না, মসজিদটা এখনো পর্যন্ত ভাঙতে পারে না। ওরে খেপা, তোর দিদির জন্য নয়, তোর পুলকদার জন্য নয়, এটা আটকে আছে নওশাদ সিদ্দিকীর জন্য, তোর মমতার জন্য নয়। কারণ ওয়াকাফ বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে নওশাদ সিদ্দিকী কেস করেছে। তোর দিদি এবং তৃণমূলের নেতারা ওয়াকাফের জমি দখল করেছে। শুধু তাই নয়, নরেন্দ্র মোদী যাতে তাড়াতাড়ি ওয়াকাফের জমিগুলো দখল করে নিতে পারে তার সহযোগিতা করেছে তোর দিদি মমতা ব্যানার্জি। তাই হাজার হাজার মানুষ, সরল প্রাণ মুসলমান মানুষ, নিজের কবরস্থান, নিজের মসজিদ, নিজের খানকা, নিজের ঈদগাহ, ওয়াকাফ জমি বাঁচানোর জন্য যখন রাস্তায় নেবে আন্দোলন করছিল, এই মমতা ব্যানার্জির পুলিশ 1000 মুসলমান ছেলেদেরকে মিথ্যাভাবে কেস দিয়েছে। 6 মাস হয়ে গেল, 200-র উপরে এখনো নিরীহ মুসলিম ছেলে জেলের মধ্যে পড়ে আছে। এরপরও কিছু চটি চাটা মুসলিম ঘরের ছেলেরা যারা নওশাদ সিদ্দিকীকে গালাগালি করে, মমতাকে সাপোর্ট করে, ভেবে নেবেন এরা মানুষের মধ্যে পড়ে না, এদের জন্মের গন্ডগোল আছে। ঠিক বলছি না ভুল বলছি? কারণ নওশাদ সিদ্দিকী মানুষের হয়ে কথা বলে, সংবিধান বাঁচানোর কথা বলছে। যারা নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে কথা বলছে এরা সংবিধান বিরোধী, এরা আমার দেশের কেউ নয়। যারা আমার দেশের কেউ নয় তাদেরকে আমরা চতুষ্পাদ জন্তুর বলে মনে করি। এরা মানুষের মধ্যে পড়ে না, পড়ে না, পড়ে না, পড়ে না। পড়াশোনা করতে হবে। আজকে রাজ্যের মানুষ পেরেশানে পড়ে আছে, মানুষকে শুধু বিভ্রান্তি করছে। আমার পশ্চিম বাংলায় কাজ নেই, ছেলেরা উত্তরপ্রদেশে কাজে যাচ্ছে, বাঙালি ছেলেরা, কি হিন্দু, কি মুসলিম, কি দলিত, কি আদিবাসী, রাজ্যে কাজ নেই। এই অপদার্থ সরকার মদের দোকান তৈরি করেছে, স্কুলগুলো বন্ধ করেছে, কর্মসংস্থান করতে পারেনি, মন্দির করছে, ক্লাবে ক্লাবে টাকা দিচ্ছে, কর্মসংস্থান করেনি। হাজার হাজার ছেলেরা, চাকরিজীবী ছেলেরা রাস্তায় পড়ে আছে। হসপিটালের ভেতরে তিলোত্তমা বোন খুন হয়ে গেল। এই মূর্খগুলোর এদিকে চিন্তা নাই, চটি চেটে দালালি করে খেতে ব্যস্ত, রাজ্যটা শেষ হয়ে যাচ্ছে আর নওশাদ সিদ্দিকীর বিরোধিতা করছে। বুঝতে হবে, বুঝতে হবে আমার কথাগুলো। আমি এইভাবে কথা বলতাম না, আমি চিন্তা ভাবনা করে এসেছিলাম এসআইআর নিয়ে মানুষকে বোঝাবো, মানুষ কিভাবে বাঁচবে, কিভাবে শান্তিতে একটু থাকবে, সেই কত কথা, কিছু কথা গিয়ে আমি বলে আসবো। যখন আমি দেখলাম এই প্রোগ্রামটা করার জন্য আমার ছেলেদেরকে ডিস্টার্ব করা হয়েছে, আমাদের ছেলেদেরকে জ্বালানো হয়েছে, ভয় দেখানো হয়েছে, চমকানো হয়েছে, তাহলে ভাই আমি তো কোনো তৃণমূলের নেতার মতো নয়। যখন তৃণমূলের নেতারা বোম মারবে, মারামারি করবে, বুথ দখল করবে, করে যখন জেতাবে, জেতানোর পরে এমএলএ কোটি কোটি টাকা কামাবে, লাল গাড়িতে কয় কয় করে ঘুরবে, আর বুথ দখল করে মারপিট করে একটা ছেলে যে জেলে পড়ে আছে তার মাটা, তার বাপটা ছেলেটাকে জামিন করানোর জন্য উলবেড়িয়া কোর্ট, হাওড়ার কোর্ট দৌড়দৌড়ি করছে। তৃণমূলের নেতাদের কোনো পাত্তা থাকে না। আমি সেই ধরনের রাজনীতি করি না, সেই ধরনের রাজনীতি করি না। আমাদের ছেলেদের নামে কেস দেয়, আমার নামে 16খানা কেস দিয়েছে, মিথ্যা কেস।
তৃণমূলের চটি চাটারা ভেবেছিল কেস দিয়ে মিটিয়ে দেবো। এদেরকে ভাবা উচিত, এদের পিছনে নওশাদ সিদ্দিকী আছে, কোনো মায়ের লাল কেস দিয়ে এদেরকে দমাতে পারবে না। সর্বসময় আমাদের দলের চেয়ারম্যান আমাদের পাশে থাকে, কারণ আমাদেরকে ভাই বলে দেখে। হিন্দু, মুসলিম, দলিত, আদিবাসী যখনই বিপদে পড়ে আমরা সকলে ঐক্যভাবে লড়াই করি। তাই বুক ফুলিয়ে কথা বলি। আমি ভেবেছিলাম কিছু বলবো না, কিন্তু দেখলাম যে না, এটা ভালো জিনিস নয়। দালালি করতে 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 এমন জায়গায় চলে গেছে, এখন অস্তিত্বের লড়াই, দেশ বাঁচানোর লড়াই। প্রতিজ্ঞা নিতে হবে আপনাকে আমাকে। আমাদের পূর্বপুরুষরা যেভাবে এই ব্রিটিশদেরকে তাড়িয়েছিল, এই সাদা চামড়াদেরকে তাড়িয়েছিল, দীর্ঘদিন আমাদের দেশটাকে লুটছিল, শোষণ করছিল, আমাদেরকে প্রতিশ্রুতি নিতে হবে। আমার দেশে, আমার রাজ্যে এখনো পর্যন্ত অনেক ব্রিটিশদের দালাল রয়ে গেছে, এদেরকে দেশ থেকে তাড়াতে হবে। বুঝতে পারছেন না? তো এসআইআর নিয়ে বলে নি, অন্যদিকে চলে যাচ্ছিলাম। এসআইআর নিয়ে কিভাবে বিভ্রান্ত করছে একটু শোনেন। নোটিশ এত আসতো না, আর মমতা ব্যানার্জি যদি চাইতেন নোটিশ এখনো বন্ধ হয়ে যাবে, এখনো। এসআইআর কি জানেন? এসআইআর হচ্ছে কে ভোট দেবে না দেবে সেটা। এর আগে হয়েছে অনেকবার। যখন এসআইআর হয়, অন্য অন্য রাজ্যে হচ্ছে, নরেন্দ্র মোদী এবং নির্বাচন কমিশন বলল ওয়েস্ট বেঙ্গলে এসআইআর হবে, তখন তৃণমূলের নেতারা, এমএলএ, মন্ত্রী সকলে মিলে এসআইআর করতে দেব না বলে রাস্তায় গিয়ে মিছিল তৈরি করলো। মিছিল করতে দেব না, করতে দেব না। ঠিক নরেন্দ্র মোদী সরকার হঠাৎ করে মমতা ব্যানার্জিকে বলে দিলেন, এসআইআর পশ্চিমবাংলায় হবে, তুমি যদি আটকাতে চাও তোমার ভাইপোকে গদ্দান ধরে তুলে নেবো, কয়লা চোরকে। মমতা ব্যানার্জি দেখলেন ভাইপোকে বাঁচাতে হবে, ঠিক আছে এসআইআর করো, এসআইআর করো। এসআইআর হচ্ছে। এসআইআর হওয়ার জন্য আমি যে কথাটা বলছি আপনারা ভাববেন মমতা ব্যানার্জি এতে কি হাত আছে। হ্যাঁ, 2021 সালের মতন ভোট ধরা কল। প্রমাণটা নেন। কেন আইএসএফের প্রতি এত রাগ? কেন জাবুলের প্রতি এত রাগ? কেন আফতাবের প্রতি এত রাগ? কেন শরীফুলের প্রতি, নওশাদের প্রতি এত রাগ? ভাবতে হবে। আমরা সত্য কথাটা বলি। তো নরেন্দ্র মোদী এবং নির্বাচন কমিশনার বললেন এসআইআর হবে। মমতা ব্যানার্জি দেখছেন তো এসআইআর করতে হবে, বাংলার মানুষকে ধোঁকা দিলেন, এসআইআর হবে। আচ্ছা আপনারা বলেন তো, এসআইআর যে পশ্চিমবাংলায় হচ্ছে, কথা বলতে হবে আপনাদেরকে। এসআইআর যে হচ্ছে, এসআইআর হবার জন্য যে বিএলও লাগে, বিডিও অফিসার যারা আছেন, এবং জয়েন্ট বিডিও এবং বিডিও, এবং যে 90,000 কিছু কম বেশি 90,000 বিএলও আছে। আপনার এলাকায় বিএলওরা তো এসেছিল নাকি? নাকি তৃণমূলের নেতারা চলে এসেছিল? আরো যারা সব এসেছিল, তো অনেক জায়গায় তৃণমূলের নেতারা আবার পাকামি করতে গেছে, সব চলে গেছে। বুঝতে পারছেন না? এসেছিল তো। আচ্ছা বলেন তো, এসআইআর করার জন্য যা বিএলও এসেছে এবং বিডিও, জয়েন্ট বিডিও যারা, এগুলো কি দিল্লি থেকে নরেন্দ্র মোদী পাঠিয়েছে, না সব পশ্চিমবাংলা সরকারের লোক? কথা বলুন। সব পশ্চিমবাংলা সরকারের লোক। মমতা ব্যানার্জি যদি বলতেন যে সিস্টেম মতন বিধানসভার ভেতরে নিন্দা বিল পাস করবে, অন্য রাজ্যে হয়েছে, যে আমার রাজ্যে তাড়াতাড়ি এত জলদি অন্যায়ভাবে দুর্নীতি করে, মানে পাবলিককে ডিস্টার্ব করে আমার রাজ্যে আমি এসআইআর হতে দেব না, আমার রাজ্যে কোনো কর্মীরা, কর্মচারীরা কাজ করবে না, তাহলে কি এসআইআর করতে পারতো? বলুন। মমতা ব্যানার্জি সেটা করেনি। ভাববেন যে সকল ভাইরা তৃণমূল করছেন করুন, মন্ত্রীর থেকে, এমএলএর থেকে, বিধায়কের থেকে, আর কি বলে সমিতির যারা নেতা আছে, ব্লকের যারা নেতা আছে, প্রধানের থেকে চটি চেটে কতদিন চালাবেন, বোঝার তো চেষ্টা করুন ভাই। মমতা ব্যানার্জি যদি বলতেন, আমরা দেখেছি রবিবারে ছুটি, সরকারি ছুটি তো রবিবারে, সরকার ঘোষণা দিয়েছে তো, ঈদের ছুটি দেয়। ঈদের দিনে মমতা ব্যানার্জি যদি বলে দেয় ঈদের ছুটি, কোনো কর্মচারীরা, কোনো কেউ গিয়ে আর কাজ করবে? মমতা ব্যানার্জি বলা দরকার ছিল তামিলনাড়ুর মতো বিধানসভায় নিন্দা বিল পাস করবে, আর আমার রাজ্যে অন্যায়ভাবে তাড়াতাড়ি এইভাবে এসআইআর করা যাবে না, সিস্টেম অনুযায়ী সর্বদলীয় বৈঠক ডেকে একটা নিন্দা বিল পাস করা দরকার। এইভাবে মোদীকে বার্তা দেওয়া দরকার ছিল, ওটা করেনি। শুধু তাই নয়, এই বাংলার মানুষ বোঝার চেষ্টা করুন, মোদীর জন্মদাতাই, মমতা ব্যানার্জির দলের জন্মদাতা কে বলেন তো? কে? নরেন্দ্র মোদী। যদি বলেন এত বড় কথা, হ্যাঁ, বিজেপির
বিজেপি দলের সভাপতি তিনি বলছেন লেবার রুমের ভেতরে যদি বিজেপির নেতা লালকৃষ্ণ আদবানি আর অটল বিহারী বাজপেয়ী যদি লেবার রুমের ভেতরে না থাকতো, লেবার রুমটা কি জানেন, যেখানে মহিলাদের বাচ্চা প্রসব করে, বাচ্চা হয়, গোদা বাংলায় বলছি, ওই লেবার রুমের ভেতরে আমাদের তো দাইমা থাকে, সিস্টার থাকে, ডক্টর থাকে, তবে তো বাচ্চা প্রসবের জন্য তারা সহযোগিতা করে। ঠিক লেবার রুমের ভেতরে লালকৃষ্ণ আদবানি বিজেপির নেতা আর অটল বিহারী বাজপেয়ী যদি না লেবার রুমের ভেতরে থাকতো, বিজেপি নামক এই দলটার জন্ম হতো না, বিজেপির লোকে তৃণমূল নামক এই দলটা জন্ম হতো না। এবার বলুন, বিজেপির নেতারা লেবার রুমে যেই দলটাকে জন্ম দিয়েছে তৃণমূলকে, এবার বলুন এদেরকে যে জন্ম দিয়েছে সে এদের জন্মদাতা, ঠিক বলছি না ভুল বলছি? তাই জন্মদাতার কথা মমতা ব্যানার্জি ফেলতে পারলো না। বিজেপি বলে দিল তাড়াতাড়ি এসআইআর করতে হবে, তাই 90,000 লোক মমতা ব্যানার্জি দিয়েছে। শুধু তাই নয়, কিছু কম বেশি 300 কোটি টাকার কাছাকাছি খরচা করেছে আপনার আমার ট্যাক্সের পয়সায়, যাতে তাড়াতাড়ি এসআইআরটা হয়। এদিকে এসআইআর করার জন্য মমতা ব্যানার্জি আর নরেন্দ্র মোদী নির্বাচন কমিশন এসআইআর এর জন্য তাড়াতাড়ি করে এসআইআর করছে, আর বাইরে নাটক করছে যে নরেন্দ্র মোদী এসআইআর করছে। এটা কি চিটিংবাজি নয়? পুরো চিটিংবাজি করছে। তাহলে করছে কি এরা দুজনে মিলে? এবার একটা প্রশ্ন ভাই, এই যে এত নোটিশ আসছে এটা কেন? নোটিশটা কেন আসছে এবার শুনুন। নোটিশটা এই জন্যে আসছে, নরেন্দ্র মোদী বলেছিলেন, কথাটা শুনতে হবে, ভুল বুঝলে হবে না, কথাটা শুনতে হবে ভালো করে। এখানে মসজিদ আছে কাছাকাছি, কথাটা শুনতে হবে। এত নোটিশ আসছে কেন এই তৃণমূলের নেতারাও জানে না। হ্যাঁ জানে, এরা হয়তো তামাক খেয়ে বলছে না। নোটিশটা এই জন্যই আসছে, নামের বানান ভুলের জন্য নোটিশ আসছে। খান আগে মোল্লা আগে, সীতা রায় ছিল সীতা মন্ডল হয়ে গেছে, এই ধরনের প্রবলেমের জন্য এসছে। এবার আপনারা বলুন নোটিশটা কেন আসলো? নির্বাচন কমিশন বলেছিল মমতা ব্যানার্জিকে, আপনি 90,000 যে অফিসার দিচ্ছেন বিএলও, কাগজ নিয়ে আসবে, কাগজ নিয়ে যাবে, লিখে লাখে জমা দেবে, এর সাথে কথাটা শোনেন, রেকর্ড করুন, গ্রামে গিয়ে বলবেন নির্বাচন কমিশন মমতা ব্যানার্জিকে বলেছিল আপনি 300 কোটি টাকার কাছে খরচা করেছেন এবং 90,000 লোকও দিয়েছে, বিএলও এআরও এই ধরনের, সাথে সাথে 1,000 লোক দেন। কি লোক? এক্সট্রা, তারা কম্পিউটার এক্সপার্ট। তারা কি করবে? এই কাগজপত্রগুলো এই 90,000 লোক যে নিয়ে যাবে, নিয়ে যে এক জায়গায় দেবে, 1,000 কম্পিউটার ম্যান তারা বসে বসে কম্পিউটার দেখে দেখে কম্পিউটারে টাইপ করবে। কি বললাম বোঝা গেল? টাইপ করবে। মমতা ব্যানার্জি 1,000 লোক দেয়নি। এবার আপনি বলতে পারেন উনি 1,000 লোক দেয়নি তো কি এতে ক্ষতি হয়ে গেল? ক্ষতিটা তো এখানটাতেই, বাঁশটা কোথায় গেছে এবার শোনেন। যখনই 1,000 কম্পিউটার ম্যান মমতা ব্যানার্জি দিল না, তখন নির্বাচন কমিশন লোকের অভাব, তখন এআই যে অ্যাপস উঠেছে, এআই অ্যাপস, সেই অ্যাপসের সহযোগিতা নিল। অ্যাপসের সহযোগিতা মানে কিরকম? এই আমার হাতে মোবাইল আছে, এই মোবাইলটাতে এখানটা একটা দোকান আছে, দোকানে একজন কর্মচারী আছে, তিনার মালিক বলেছে কর্মচারীকে যে সকাল 5টায় আপনি দোকানটা খুলবেন। কর্মচারীটা সকাল 5টায় মোবাইলে অ্যালার্ম দিয়ে শুয়েছে। ভাববেন কথাটা, আপনি সকাল 5টায় যদি মোবাইলে অ্যালার্ম দিয়ে শোন, একবার ভেবে দেখুন তো এই অ্যালার্মটা 5টায় বাজবে, 5:30টায় বাজবে না 6টায় বাজবে? কথা বলুন। পুরো 5টায় বাজবে। কেন? এটা তো কম্পিউটারের মতো, ঠিক 5টায় বাজবে। ঝড় হোক, বৃষ্টি হোক, পানি হোক, রোদ হোক, কেউ মরে যাক, কেউ বেঁচে থাক, 5টায় কিরকির করে বেঁচে যাবে, উঠে পড়বে। কিন্তু পাশে একটা লোককে আপনি বলে দেবেন যে ভাই কালকে 5টার সময় আমাকে একটু তুলে দিও ঘুম থেকে। এই লোকটা ও ভাববে যে 4:30 তো বাজে, এখন তুলবো না 5টায় তুলবো, ভাববে কি নেই ইনাকে 5টায় তুলে দেবো, ইনি তো দোকান খোলার জন্য তুলে দিতে বলেছে। মানুষ তো ভাবে, আরে ভাবনা চিন্তা অভিজ্ঞতা তো সৃষ্টিকর্তা মানুষকেই দিয়েছে। ইনি ভাববে
ইনি ভাববে যে ইনি তো আমাকে 5টায় তুলে দিতে বলেছে, দোকান খুলবে বলে, ঠিক আছে বেচারিটা সারা রাত জেগে শুয়েছে, একটু পরে আমি তুলে দেবো। ইনি ভেবে তুলবে, কিন্তু মোবাইল কোনোদিন ভাববে না, ঠিক টাইম মতোই তুলে দেবে। বুঝতে পেরেছেন? 1000 যদি কম্পিউটার ম্যান মমতা ব্যানার্জি দিতেন, যারা কম্পিউটারে বসে লিখছে, কে যখন কাগজটা নিত, কাগজে আপনার ইয়ারও নিয়ে যে দিয়েছে আব্দুল জব্বার, যে কম্পিউটারে লিখবে কাগজটা দেখে ভাববে এখানে আছে আব্দুল জব্বার, কিন্তু কম্পিউটারে দেখছি জব্বার আব্দুল, মানে ব্যক্তিটাই এক। সে তো ভাববে ব্যক্তিটাই এক, তাহলে এই নামটা আমি ঠিক করে দিই, সে কম্পিউটারে ঠিক করে রাইট মারবে। বোঝা গেল? 2 নম্বর কথা, মুসলমানদের মেয়েদের হঠাৎ দেখছে ইয়াসমিনা খাতুন, কম্পিউটার তো ওসব দেখবে না, এটা খাতুন, তার মানে এখন কম্পিউটার আছে ইয়াসমিনা বেগম, এটা ভুল, চলো সাইড করে দাও। ইয়াই সে তো কিছু বুঝবে না, মোবাইল কিছু বুঝবে, কম্পিউটার সাইড করে দেবে। কিন্তু কোনো মানুষ সে যখন কম্পিউটারে বসবে, সে তখন ভাববে এখানে একটা লিস্ট আছে 2018 ইয়াসমিনা খাতুন, কিন্তু এখন দেখছি ইয়াসমিনা বেগম, মুসলমানদের বিয়ের পরে বেগম হয়ে যায়, চলো এটা রাইট ভোটার, কেটে লাভ নেই। সে তখন রাইট বলে চালাবে কে? কম্পিউটার ম্যান। ভাববে তো মমতা ব্যানার্জি এই কাজটা করেনি, যদি 1000 কম্পিউটার ম্যান দিত তাহলে এত কি নোটিশ আসতো মনে হয়? আমি বোঝাতে পেরেছি না পারিনি? ঠিক এই কালটা ঘটিয়েছে। শুধু তাই নয়, আরেকটা ফান্ডা আছে, এটা তো যা করলো নোটিশে আর একটা কথা বলা আছে 6 নম্বর পয়েন্টে, নোটিশটা কই কারোর কাছে নেই, 6 নম্বর পয়েন্টে একটা কথা বলা আছে, যাদের নামে নোটিশ আসছে আপনার এলাকায় জানেন, কারোর যদি জন্ম সার্টিফিকেট করতে হয়, ইনকাম ট্যাক্সের ফাইল করতে হয়, তখন পঞ্চায়েত থেকে রেসিডেন্টি সার্টিফিকেট দিতে হয়, জানেন? প্রধানের থেকে, বিডিওর থেকে, বড় অফিসারের থেকে রেসিডেন্টি সার্টিফিকেট দিতে হয়। নির্বাচন কমিশন বলেছে রাজ্য সরকারকে, যাদের নামে নোটিশ যাচ্ছে তাদেরকে যদি সরকারি কোনো অফিসার তাদের নামে রেসিডেন্টি সার্টিফিকেট করে তাদের হাতে দেয়, তাদেরকে ওই হিয়ারিং এ গেলে ওইটা জমা দিয়ে দিলি কাজ মিটে যাবে, তার বাইরে কিছু লাগবে না। এই তৃণমূলের চটিচাটা নেতা তোর মমতা ব্যানার্জি এটা করছে না কেন, এই প্রশ্ন করার দরকার আছে না নাই? এই নোটিশগুলো কাউকে পাঠিয়েছে? মমতা ব্যানার্জির করা দরকার ছিল যে ভোটের সময় বাড়িতে বাড়িতে আমি গেছি, এখন এই কাগজটা আমি তৈরি করে করে মানুষের বাড়িতে পৌঁছে দিই। দিয়েছে? দেয়নি। খালি কি বলছে বলেন তো? মোদি বলছে নাম কেটে দেবো, নাম কেটে দেবো। এইভাবে একটা চক্রান্ত করছে। 2021 সালের মতো 2026-এ ভোট ধরা কল। আপনারা কারোর কথায় কান দেবেন না। এসআইআর যেমন ভাবে হচ্ছে হবে, তবে এসআইআর এর নামে এই মানুষকে যে হয়রানি করছে, এর বিরুদ্ধে আমাদের এই আজকের অধিকার সভা এবং প্রতিবাদ। এই নরেন্দ্র মোদী এবং মমতা ব্যানার্জি মিলে মানুষকে নিয়ে যে নাটক করছে, এর বিরুদ্ধে আমাদের লড়াই। তার জন্য আমরা মাঠে নেমেছি। আপনাদেরকে গর্জে উঠতে হবে। শুধু তাই নয়, আগামী দিনে 14 তারিখে সম্ভবত এসআইআর এর ফাইনাল লিস্ট বার হবে। আপনাদেরকে অনুরোধ করছি, খবরদার, এসআইআর এর লিস্ট বার হওয়ার পরেও অনেক সময় করবে আপনার পাড়ার যে তৃণমূলের নেতা আছে, এমএলএ আছে, মন্ত্রী আছে, এরা আপনাদেরকে বলবে চলো আন্দোলন করতে হবে, বলবে। ঠিক যেমন সিএনআরসির সময় বলেছিল, আপনারা অনেক আন্দোলন করতে গিয়েছিলেন, লসটা কি হবে দেখুন। আন্দোলন করতে গিয়েছিলেন তো গিয়েছিলেন, এবারেও বলবে যে নরেন্দ্র মোদী আমাদের নাম কেটে দিচ্ছে, নির্বাচন কমিশন আমাদের নাম কেটে দিচ্ছে, কিন্তু একবারও বলবে না যে চিটিংবাজি করে মমতা ব্যানার্জি তার সঙ্গে থেকে এই নাটকটা করছে। কোনদিন তো আর গিয়ে বলতে পারবে না যে কি বলে ভোটটা চাইবে। তৃণমূলের নেতারা একটাই কথা বলবে, বিজেপি চলে আসবে, বিজেপি চলে আসবে। ভাই, তৃণমূলের নেতারা বিজেপি থেকে কোন অংশে কম আছে? ভাই, কোন অংশে কম আছে? বিজেপি ওয়াকফের কালা আইন তৈরি করে, আমাদের 2025-এ আইন তৈরি করে আমাদের জমি, ওয়াকফের জমি লুটবে বলছে। আর তৃণমূল বিজেপির থেকে কোন অংশে কম আছে? এরা আইন তৈরি করেনি, উপরন্তু হাজার হাজার বিঘে ওয়াকফের সম্পত্তি এই তৃণমূলের চটিচাটা নেতারা চুরি করে দখল করে খাচ্ছে। কোন অংশে কম আছে? তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি, নাম ধরেই বলছি, অভিষেক ব্যানার্জি কয়লা চোর,
গরু চোর বালি চোর এই অভিষেক ব্যানার্জি ওয়াকাফের জমিতে ওনার যে পার্টি অফিসটা আছে কেমিস্ট্রিকে, কলকাতা কেমিস্ট্রিকে, সেই পার্টি অফিসটা আপনার আমার ওয়াকাফ জমির ওপরে সেই পার্টি অফিসটা তৈরি করে দখল করে খাচ্ছে। বুঝতে পারছেন এরা বিজেপিতে কোন অংশ কম আছে? তাই এসআইআর এর জন্য আবার অনেকে বলবে, পাড়াই বলবে আপনারা কিন্তু খবরদার মারামারি করে হুট করে রাস্তায় আন্দোলন করতে নেমে পড়বেন না, নামলে কি ক্ষতি হবে একটুখানি শোনেন। এর আগে 2021-এ সিএনআরসির নামে আন্দোলন হয়েছিল, তৃণমূলের নেতারা ডেকেছিল, ডেকে আপনারা রাস্তায় নেমে গিয়েছিলেন, আন্দোলন করেছিলেন। হঠাৎ করে বিডিও অফিসে গিয়ে আন্দোলন হচ্ছে, আন্দোলন আপনারা করছেন, আন্দোলন করতে করতে হই হই করে ফেলবেন। আর মুসলমান ছেলেদের একটু চর্বি বেশি, এটা পাম বেশি খেয়ে যায়। আপনারা আন্দোলন করতে গেলেন বিডিও অফিসের সামনে, আন্দোলন করতে গিয়ে হঠাৎ করে সেই আন্দোলনের ভেতরে হঠাৎ করে দেখা গেল কিছু আরএসএস এর দুষ্কৃতের নেতা এবং কিছু সমাজ বিরোধী হঠাৎ করে সেই মিছিলের ভেতর থেকে একটা ঢিল ছুঁড়ে দিল, কাঁচ ভেঙে দিল, ক্যামেরা ভেঙে দিল, বিডিও অফিসে ভেঙে দিল। লাভটা কি হলো? ভাঙার পরে লাভটা কি হলো আর ক্ষতিটা কি হলো? ক্ষতিটা কি হলো দেখুন। প্রথম কথা, বিডিও অফিসের কাঁচটা ভেঙে দিলেন। বিডিও অফিসটা কার? তৃণমূলের নেতার ঘর থেকে এসে, মমতার কালীঘাট থেকে এসে ওই বিডিও অফিসটা চলে। অভিষেক বন্দ্যোপাধ্যায় পয়সা দিয়ে বিডিও অফিসটা চালায়। আপনার আমার ট্যাক্সের পয়সায় বিডিও অফিসটা চলে, ট্যাক্সের পয়সায়। ভারতবর্ষের আমার রাষ্ট্রের সম্পত্তি নষ্ট করলেন, ক্যামেরা ভেঙে দিলেন, দিয়ে হই হই করে বাড়ি চলে গেলেন। রাত্রেবেলা দেখে দেখে কিছু কিছু ছেলের নামে কেস হয়েছিল না হয়নি? আবার এসআইআর এর সময় এইভাবে আন্দোলন করতে যাবেন, দেখে দেখে কিছু নিরীহ মানুষের নামে কেস হবে। রাতে পুলিশ তুলতে আসবে, আপনি আপনার নেতাকে ফোন করবেন, মন্ত্রী সাহেব, এমএলএ সাহেব, প্রধান সাহেব, যেটা হয়েছিল 2021-এ সিএনআরসির সময়। এমএলএ সাহেব আমাকে একটু বাঁচান, আমাকে পুলিশ খুঁজছে। মন্ত্রী বলবে, এমএলএ বলবে, প্রধান বলবে, ভাই সিএনআরসি তো কেন্দ্রের ব্যাপার, তুমি একটু সাবধানে থাকো, কিছুদিন একটু আড়ালে থাকো। বলবে না? ঠিক আপনি আড়ালে থাকবেন। ঠিক এসআইআর এর সময় যখন ঝামেলা করবেন, পুলিশ দেখে দেখে বিশেষ করে দেখে মুসলমান ছেলেগুলোকে বাড়িতে পুলিশ তুলতে যাবে। এমএলএ কে ফোন করবেন, এমএলএ বলবে, ভাই আমার কিছু করার নেই, নির্বাচন কমিশনারের ব্যাপার, কেস হয়েছে, একটু সাবধানে থাকো। আপনি লুকিয়ে ঘুরবেন। রাত 12টার সময় আপনার নামে কেস হয়েছে, পুলিশ আপনার বাড়িতে যাবে, আপনি শীতকালে লুঙ্গির কাঁচা মেরে ঘর থেকে দৌড়বেন। রাত 12টার সময় পুলিশ র্যাপ নিয়ে আপনার বাড়িতে যাবে। আপনার বাড়িতে বৃদ্ধ বাবা, বয়স্ক মা, স্ত্রী, বোন আছে, তারা কত বিপদে পড়বে, পাশে কেউ থাকবে না, আপনি বিপদে। আপনি জেল ধরা পড়ে যাবেন, জেলে চলে যাবেন। আপনার বয়স্ক বাবা, বয়স্ক মা, আপনার স্ত্রীটা আপনার বাচ্চার হাত ধরে আপনাকে জামিন করবে উলবেড়িয়া কোর্ট আর হাওড়ার কোর্ট, দৌড়ি করবে। লাভটা কার হলো? বোঝাতে এসছি এটাই আমি। আজকে ফলো করে দেখুন, আমার রাজ্যে কাজ নেই, উড়িষ্যাতে ছেলেরা গিয়ে মার খাচ্ছে, উড়িষ্যায় ছেলেরা গিয়ে মার খাচ্ছে। আপনার মমতা ব্যানার্জির মুখে কোনো কথা আছে? মমতা ব্যানার্জি যদি একটা কথা বলে, আমার শ্রমিকরা মা বন্ধ হয়ে যাবে। মমতা ব্যানার্জি যদি বলে প্রেস কনফারেন্স করে যে উড়িষ্যার সরকার বিজেপি সরকারকে বলে দিয়ে, যদি একবার মমতা ব্যানার্জি বলে দেয় যে বাংলা থেকে 30,000 ছেলে উড়িষ্যায় কাজে গেছে, আর উড়িষ্যা থেকে কিছু কম বেশি 1 লক্ষর ওপরে উড়িষ্যার ছেলেরা আমার পশ্চিম বাংলায় কাজ করতে এসেছে। যদি আমার পশ্চিম বাংলার ছেলেদেরকে উড়িষ্যায় মারধর করা হয়, তাহলে উড়িষ্যার 1 লক্ষর ওপরে যারা কর্মচারী আছে আমার পশ্চিম বাংলায়, তাদের দায়িত্ব আমি নিতে পারবো না। একথা বললে থেমে যাবে না? মমতা ব্যানার্জি বলেছে, এই তৃণমূলের চটিচাটা নেতা তোর এমএলএ পুলকদা বলেছে। কেন বলেন? মার খেয়ে তো আফতাব মোল্লা আসেনি, মার খেয়ে তো সিপিএম এর বড় নেতা আসেনি, পুলকদার ছেলে তো মার খাইনি, বিজেপির শুভেন্দুর নেতা তো তার ছেলে তো মার খাইনি। ভুল বলছি? মার খাচ্ছে কে? রমেশ রায়, ছোট জাতের হিন্দুর ছেলে, আব্দুল জব্বারের ছেলে রফিকুল শেখ, ভোটাররা তো মার খাচ্ছে, তার জন্য তো কথা বলছে না এরা। এটা বুঝতে কি বাকি আছে? শুধু তাই নয়, একবার ভেবে দেখুন, আজকে পশ্চিম বাংলায় যেভাবে এই শুভেন্দু অধিকারী বিজেপির নেতা, এই অর্জুন সিং, এই যে কুলাঙ্গার,
অসীম সরকার যে ভাষায় পশ্চিম বাংলায় কথাবার্তা বলছে, যে কোনো মুহূর্তে আমার পশ্চিম বাংলায় সাম্প্রদায়িক একটা দাঙ্গা লাগতে পারে না? পারে না? কথা বলবেন তো, পারে না? পারে না? বলুন। শুভেন্দু অধিকারী যে ভাষায় কথা বলছে, মুসলমানদেরকে জিহাদি বলছে না, বলেনি? এই শুভেন্দু অধিকারী আগে ছিল সেকুলার, আমাদের সঙ্গে বসে ইফতার করেছে, 3 বাটি মাংস খেয়েছে, ঈদের নামাজ পড়েছে। কৌস্তব বাগচি কংগ্রেসের নেতা আমাদের সঙ্গে বসে ইফতার করেছে। রমজান মাসে তৃণমূলের নেতারা টুপি পরে ইফতার করেছে, কিন্তু এই তৃণমূলের নেতাগুলো একবারও বলেনি রোজার মাসে কি যে মুসলমানরা সারাদিন রোজা রাখে, ফলের দাম রমজান মাসে আকাশ ছোঁয়া বেড়ে যায়, 200 টাকার আপেল 300 টাকা হয়ে যায়। তোর মমতা ব্যানার্জির মুখে কোনো কথা আছে? কেন এত ফলের দাম বেড়ে যাবে? এরা কথা বলবে না, সারাদিন হারামের খাবে, সন্ধ্যেবেলা গিয়ে ইফতার করবে আমাদের সঙ্গে। এটা করে না? করে না? এরা ইফতার করেছে, সেকুলার ছিল, এখন কমিউনাল হয়েছে। তার মুখের ভাষা কি? অর্জুন সিং, এই যে অর্জুন সিং যে ভাষায় মমতা ব্যানার্জির সঙ্গে ছিল থেকে, যে এখন বেরিয়ে গিয়ে যে ভাষায় মুসলমানদের উপর আক্রমণ করছে, কোরআনে নাকি ধর্ষণ করা ভালো কাজ, এটা বলেছে। এটা বলে সংবিধানের উপর আঘাত দিয়েছে মমতা ব্যানার্জি। তার দলের নেতাদের মুখে কোনো কথা আছে? না। কথা আছে? এরা কারা? পুরো দেখি একবারও বলেছে যে দক্ষিণ কেন্দ্রে সাথে সাথে পশ্চিম বাংলার 40% মুসলমান বুথ দখল করে মারামারি করে। রেকর্ড হচ্ছে, আমার কথা সব রেকর্ড হচ্ছে। এখানে প্রশাসনের লোক আছে, সব শুনছে, সব আছে। একবারও বলেছে মমতা ব্যানার্জি কে তৃণমূলের নেতা, একবারও বলেছে পশ্চিম বাংলায় 40% মুসলমান বুথ দখল করে মারামারি করে গুন্ডামি করে ঝামেলা করে মমতা ব্যানার্জিকে ক্ষমতায় আসলো। সেই মুসলমানের ভোটে মমতা ব্যানার্জি এখন সিএম এর চেয়ারে বসে আছে, লাল আলো নিয়ে মমতা ব্যানার্জির মন্ত্রীরা ঘুরছে। সেই মন্ত্রীরা কি একবারও বলেছে যে মুসলমান সমাজ মারপিট করে ভোট দিয়ে আমাদেরকে সরকারে এনেছে? এই মুসলমানদের ধর্মীয় উপরে এই ধরনের আঘাত দেওয়া যাবে না, এই কথাটা তৃণমূলের কোন নেতারা বলেছে? বলেছে? এরা কারা? কারা এরা? যে সকল হিন্দু ভাইরা আছেন, আপনারা একবার শুভেন্দুর থেকে জানতে চেয়েছেন, এই পাগলা শুভেন্দু, ওকে তো পাগলা গারোতে রাখা দরকার। তুমি হিন্দু ভাই ভাই বলে চেল্লাচ্ছ, আমার বোন তিলোত্তমা কেন বিচার পেল না? তোর দিল্লি সরকার, নরেন্দ্র মোদী সরকার, অমিত শাহ সরকার আমার বোন তিলোত্তমাকে, তার ধর্ষণকারীকে কেন বিচার পাইয়ে দিল না? এই হিন্দু ভাইরা আপনারা প্রশ্ন করেছেন? একবারও করেছেন? কেন করেননি? এখান থেকে কি বুঝতে বাকি আছে নরেন্দ্র মোদী আর মমতা ব্যানার্জি এরা মিলে মিশে আমার রাজ্যটাকে লুটছে? এখান থেকে বুঝতে বাকি আছে? বলুন, বাকি আছে? কবে বুঝবেন? তাই কথা আমি আর বাড়াবো না, এখানে শেষ করব। খারাপ লাগলো? এসআইআর নিয়ে আপনারা ঘাবড়াবেন না, আর রাস্তায় নেবে হইউল্লাহ করবেন না। হ্যাঁ, আন্দোলন করতে হবে, গণতন্ত্র পদ্ধতিতে সিস্টেম মেনে আন্দোলন আপনারা করবেন। এতক্ষণ আমি যতটা কথা বললাম, প্রত্যেকটা কথা তথ্য দিয়ে বলেছি, তথ্য দিয়ে বলেছি। আমার কথাগুলো শুনে আপনাদের কি মনে হলো? বেকার বললাম? যদি বেকার বকি মনে হয় আপনাদের ব্যাপার। আমি আগেই বললাম, উড়িষ্যাতে মার কিন্তু নওশাদ সিদ্দিকীর পরিবারের কেউ খায়নি, কারণ পুলকদার পরিবারের কেউ মার খেয়ে আসেনি, মমতা ব্যানার্জির পরিবারের মার খেয়ে কেউ আসেনি। মার খেয়ে আসছে কারা? আপনার আমার পরিবারের ভোটাররা মার খাচ্ছে, তাই মমতা ব্যানার্জি চুপ। সেই জন্য বোঝাতে এসেছি। এতগুলো কথার মধ্যে একবারও বলেছি আইএসএফকে ভোট দেন? বলেছি আমি বলবো না। নওশাদ সিদ্দিকী বলেছেন ভোটের কথা বলবে না, কিন্তু তৃণমূলের নেতারা বলে। কি বলে বলেন তো, মিলিয়ে নেবেন। আপনার হাটগাতায় কটা বুথ? 16টা বুথ।
দেখবেন মিলিয়ে নেবেন কথাগুলো। 16টা বুথে মমতা ব্যানার্জি বলছে না, তৃণমূলের নেতারা, আপনার পাড়ার নেতারা মাথা ওয়াশ করবে, এই বিজেপিকে আটকাতে হবে, বিজেপিকে আটকাতে হবে। এ মূর্খ। পশ্চিমবাংলায় 3-4টে পাগলা ঘুরে বেড়াচ্ছে, শুভেন্দু অধিকারী, অর্জুন সিং, ওদিকে অসীম সরকার, কৌস্তব বাগচি, এই 4-5টার গদ্দাম ধরে জেলে ভরতে পারছে না, এ আবার বলছে বিজেপির সঙ্গে লড়াই করব। এটা চিটিংবাজি নয়? চিটিংবাজি নয়? কেউ কারো বাপের বিরুদ্ধে কথা বলে? একে জন্ম দিয়েছে তো বিজেপি, তৃণমূলকে। কেউ বাপের বিরুদ্ধে কথা বলে? কবে বুঝবেন আপনারা? কবে বুঝবেন? আজকে আবার দেখছিলাম সিঙ্গুরে হিন্দু ভাইরা আবার বলছে নরেন্দ্র মোদী আসছে, বিজেপি আসছে, সিঙ্গুরে কারখানা হবে। ভাই একটু বোঝার চেষ্টা করুন, সিঙ্গুরে কারখানাটা সর্বনাশ করেছে কে? মমতা ব্যানার্জি। সেই সময় এখন যে নরেন্দ্র মোদী বলছে যে বিজেপি বলছে যে সিঙ্গুরে কারখানা করব, মমতা ব্যানার্জি যে কারখানাটাকে শেষ করেছে, সেই সময় মমতা ব্যানার্জিকে সম্পূর্ণ সহযোগিতা করেছিল। সেই সময় বিজেপির সর্বোচ্চ নেতা আমাদের যে এখন তৃণমূলের সঙ্গে সহযোগিতা সেই সময় করেছে বিজেপির কি বলে কেন্দ্রের ভাঙানি, কেন্দ্রীয় যে সর্বোচ্চ নেতা রাজনাথ সিং, তিনি বলেছিলেন মমতা ব্যানার্জি যা করছে পুরো সাপোর্ট রইল। একই সঙ্গে মমতা ব্যানার্জি আর তোর বিজেপির ওপরে কেন্দ্রের নেতারা মিলেই তো আজকে শেষ করেছে কারখানাটা। কিসের ভরসায় মনে করে বসে আছো? আজকে খবরে দেখছিলাম হিন্দু ছোট জাত হওয়ার জন্য উত্তরপ্রদেশে মন্দিরে উঠেছে, বড় জাতের আরএসএস এর ছেলেরা হিন্দু দলিত ভাইকে পিটিয়ে মেরে দিয়েছে। এরা কারণ নয় ভাই। বিজেপি সরকার বলেছিল হিন্দু খাতরে মে হে, বিজেপি সরকার আসার আগে যখন বলেছিল হিন্দু খাতরে মে হে, সত্যি তাই। বিজেপি সরকার আসার আগে এখনো পর্যন্ত আগে যা বিপদে ছিল সব থেকে বেশি বিপদ এখন হিন্দুরাই আছে। আর মমতা ব্যানার্জি বলেছিল মুসলমানদেরকে বাঁচিয়ে নেব। 2011 পর থেকে বর্তমান 2026-এ সব থেকে বেশি বিপদে মমতা ব্যানার্জির আমলে মুসলমানরাই আছে। ওয়াকফ কবরস্থান পর্যন্ত আর বাঁচবে না, মসজিদ পর্যন্ত আর বাঁচবে না, এই জায়গায় নিয়ে গেছে। এতগুলো কথা বলার পরেও আমি কি একবারও বলেছি আইএসএফকে ভোট দেন? এবার বলবো, যদি মনে করেন যে ভাই বাঁচার রাস্তা কি আছে, যদি মনে করেন আপনারা বাঁচবেন কিভাবে, আমাদের নওশাদ ভাইজানের বক্তব্য আপনারা শোনেন, আমাদের কর্মীদের সঙ্গে মিশবেন। যদি মনে করেন ঐক্যবদ্ধ লড়াইয়ের দরকার আছে, আসুন আইএসএফে যোগ দেন, আইএসএফের পাশে এসে দাঁড়ান। কেন আইএসএফ আসবেন? প্রশ্ন এটা। আইএসএফ এই জন্য আসতে হবে, মমতা ব্যানার্জি তার দলের নেতাদের ছেলেরা ধর্ষণ করে আমার বোন তিলোত্তমাকে খুন করে দিয়েছে। সেই তিলোত্তমার বিচার তৃণমূল বিজেপি পাইয়ে দেয়নি। সেই আমার তিলোত্তমা বোনের বিচার পাইয়ে দেওয়ার জন্য আগামী দিনে আইএসএফ এর পাশে আসতে হবে। আমার আনিস খান এখনো বিচার পাইনি, তার জন্য আইএসএফ এর পাশে আসতে হবে। তামান্না বিচার পাইনি, তার জন্য আইএসএফ আসতে হবে। আমার রাজ্যে 20,000-এর উপরে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, আমাদের ছেলেদেরকে শিক্ষার দিকে পিছিয়ে দিয়েছে। এরই প্রতিবাদে আইএসএফ এর পাশে আপনাদেরকে দাঁড়াতে হবে। আপনার আমার কর্মসংস্থান শেষ, বাচ্চাদের ভবিষ্যৎ শেষ, শেষ সম্বল ওয়াকফ সম্পত্তি, আমাদের কর্মস্থান, আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা, ভারতবর্ষের সংবিধান বাঁচানোর জন্য মমতা ব্যানার্জি এবং তৃণমূল সরকার, সাথে সাথে বিজেপি সরকার উভয় মিলে লুটছে। এদের হাত থেকে রাজ্যকে বাঁচানোর জন্য আইএসএফ এর পাশে আপনাকে আসতে হবে। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, তৃণমূলের নেতারা কতটা নিচে নামেছে, আপনি ভাবলে অবাক হবেন। আমাদের পবিত্র জায়গা মুসলমানদের হজ হাউস, হজ হাউসের ভেতরে তৃণমূলের নেতারা তাদের কিছু দুশ্চরিত্রের পুলিশের সহযোগিতা নিয়ে হজ হাউসের ভেতরে মদের আড্ডা তৈরি করেছে। এরই প্রতিবাদে আগামী দিনে আপনাদেরকে আইএসএফ এর পাশে আসতে হবে। 26,000 শিক্ষক রাস্তায় পড়ে আছে, তাদের চাকরির দাবিতে আইএসএফ এর পাশে আসতে হবে। শুধু তাই নয়, ভেবে একবার দেখবেন, যেটা অনেক তৃণমূলের নেতারা এখন বলে বেড়ায়, এরা বলে পশ্চিম বাংলাকে গুজরাট হতে দেব না, উত্তরপ্রদেশ হতে দেব না। সেই সকল তৃণমূলের নেতাদেরকে আমি জানতে চাই, দুর্গাপুরে গরু নিয়ে যাচ্ছিল, একটা মুসলিম চাচাকে দাড়ি ধরে আরএসএস এর ছেলেরা মারধর করেছে। মমতা ব্যানার্জির পুলিশ
তাকে নিয়ে এমন একটা কেস দিয়েছে 2-4 দিনের মধ্যেই জামিন হয়ে গেছে। এই আরএসএস কে যারা পশ্চিম বাংলায় মদত দিয়ে বড় করছে তাদের প্রতিবাদে আমাদেরকে লড়াই করতে হবে। বাংলার মানুষ ভুগলে অবাক হবেন, ভাবলে অবাক হবেন। কর্মসংস্থান বন্ধ করে দিয়ে মমতা ব্যানার্জি এখন ধর্ম নিয়ে ব্যস্ত। একটা ওষুধ দিয়ে যায়, এইটাই শেষ কথা, এইটাই আমার শেষ কথা। তৃণমূলের নেতারা গ্রামে গ্রামে বলবে আইএসএফ যেটা করছে বিজেপি চলে আসবে। আপনারা ভদ্র ভাষায় পুলকদার থেকে জানতে চাইবেন। আর তৃণমূলের যারা নেতা, আপনারা হয়তো সবাই পুলকদার সামনে গিয়ে পৌঁছাতে পারবেন না, হয়তো ভদ্রভাবে তৃণমূলের নেতাদের মস্তানি করবেন না, পুঁতে দেবো, মেরে দেবো, এসব বলবেন না। ভদ্র ভাষায় রেসপেক্ট করে জিজ্ঞাসা করবেন, স্যার আফতাব মোল্লা মঞ্চ থেকে একটা কথা বলেছে, আর 21শে জানুয়ারি নওশাদ সিদ্দিকী একটা চ্যালেঞ্জ দিয়েছে। চ্যালেঞ্জ কি চ্যালেঞ্জ? আপনারা তো গ্রামে গ্রামে বলে বেড়ান যে আইএসএফ কে ভোট দিলে ভোট কাটাকাটি করে বিজেপি চলে আসবে। 2021-এর আগে আইএসএফ তো ছিল না, বিজেপি কে সিটগুলো কে দিল? নাম্বার 1। নাম্বার 2, আচ্ছা চ্যালেঞ্জ নিতে চাইবেন যে 2026-এ যেখানে যেখানে আইএসএফ প্রার্থী দেবে সেখানে যদি ভোট ভাগাভাগি করে আইএসএফ যেখানে প্রার্থী দেবে সেখানে যদি বিজেপি ক্ষমতায় চলে আসে, তৃণমূল যা সাজা দেবে আইএসএফ মাথা পেতে নেবে। স্ট্যাম্প পেপারে লেখা হবে, সেখানে আমাদের দলের প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকী সই করবে আর মমতা ব্যানার্জি সই করবে। এবং যেখানে যেখানে তৃণমূল সিট দেবে সেখানে যদি বিজেপি বেরিয়ে যায় তার দায়বদ্ধতা কে নেবে? এটা লিখে দেন, দেখবেন চুপ। ভুল বলছি নাকি? পুরো চুপ, আর কথা ওরা বলবে না। তাই এদের কথায় আপনারা ভিজবেন না। সর্বোপরি আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। আপনারা যে সুন্দর পরিবেশ একটা করেছেন, আইএসএফ এর পাশে আসুন। সাথে সাথে আমি একটা কথা বলে নিই, আপনারা ঘাবড়াবেন না, আপনারা ঘাবড়াবেন না। কে কি বললো দেখার দরকার নাই। আপনারা জানেন 2016 সাল থেকে হয়তো আপনাদের পাড়ায় অনেকে চমকাবে, পুলিশ দিয়ে তুলিয়ে দেবো, এটা করব, ওটা করব, পরিষ্কার বলছি হয়তো অনেকে চমকাবে। 2016 সাল থেকে তৃণমূলের নেতারা আমাদের ঠিক আছে আইএসএফ এর কর্মীদেরকে, যখন আইএসএফ প্রতিষ্ঠিত হয়নি, পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেবের বিরোধিতা করেছিল, তৃণমূলের নেতারা বিরোধিতা করেছে। 2021-এর পর থেকে 2021-এর পর থেকে মমতা ব্যানার্জি সরকারিভাবে আইএসএফ এর বিরোধিতা করছে, নওশাদ সিদ্দিকীর বিরোধিতা করছে। আটকাতে পারছে? মনে হয় আটকাতে পারবে না, কারণ সত্য এমন একটা জিনিস সর্বসময় সে ঠিক আস্তে আস্তে জেগে উঠবে। ভালো থাকবেন, নিজেদের মধ্যে মিল মহব্বতের সঙ্গে থাকবেন। খবরদার আপনারা নিজেদের মধ্যে ঝগড়া করবেন না। আর এলাকায় এলাকায় আপনারা মিলে মিশে থাকবেন। আগেই যেটা বললাম, চায়ের দোকানে আপনারা আলোচনা করবেন মিলেমিশে। ঠান্ডা ঘরে বিজেপির নেতা, তৃণমূলের নেতা, বিজেপির নেতা, তৃণমূলের নেতা, কংগ্রেসের নেতা, সিপিএম এর নেতা একসঙ্গে বসে যদি তারা কেক কাটতে পারে, আপনারা হাটগাছায় চায়ের দোকানে বসে তৃণমূল, বিজেপি, সিপিএম, আইএসএফ একসঙ্গে বসে কেন চা খেতে পারবে না? এই সমাজটা আপনাকে তৈরি করতে হবে। মমতা ব্যানার্জি যদি শুভেন্দুকে নিয়ে বিধানসভার ভেতরে চা খায়, বিজেপির ছেলেদেরকে নিয়ে তৃণমূলের ছেলেরা কেন চা খেতে পারবেন না? এরা লাগাবে, এদের কথা ভিজবেন না। আপনার অঞ্চলে 16টা বুথ আছে, তৃণমূলের চটি চাটার নেতাদেরকে বলছি, আপনি এমএলএ থেকে একবার জানতে চাইবেন কি বলে একবার। আপনার এলাকায় 16টা বুথ আছে, 16টা বুথের মধ্যে দেখবেন 5টা বুথ হয়তো বিজেপি নিয়ে নিয়েছে, 5টা, 9টা বুথ হয়তো 9টা বুথ হয়তো তৃণমূল নিয়েছে, একটা ধরো আইএসএফ কি সিপিএম নিয়েছে। তৃণমূলের এমএলএ সাহেব বলবেন যে ওই যেখানে বিজেপি আছে ওই বুথটা আমার চাই, এটা বলবেন। যেখানে সিপিএম আছে, যেখানে আইএসএফ আছে, ওখানে বলবে মারামারি লাটালাটি যাই হোক, ওই বুথটা আমার লিড চাই। কেন? ওই বুথগুলোতে মুসলমান থাকে, দলিত থাকে, আদিবাসী থাকে। তোমরা মারামারি করে খুনোখুনি করে মরো, এটা এদের কালচার। আপনারা ঘাবড়াবেন না। যদি বাই চান্স সত্যের পক্ষে লড়াই করতে গিয়ে আপনাদেরকে মিথ্যা কেস দেয়, আধার কার্ডটা নিয়ে আমাদেরকে দেবেন, জামিন করে বাড়ি পৌঁছে দেবো। আর কেস আমাদের পার্টিতে থেকে জেলে গেলে আপনাদের সম্মান যাবে না। প্রমাণ দেখেছেন তো, যখন মমতা ব্যানার্জি
এই চোর চুট্টা কোনাল ঘোষ, ওই ওয়াকাপ চোর ফিরাদ হাকিম, এরা যখন চক্রান্ত করে আমার দলের চেয়ারম্যান পীরজাদা নওশাদ সিদ্দিকীকে জেলে রেখেছিল, প্রেসিডেন্টের জেলে, আমি দেখা করতে যেতাম। আমরা যখন দেখা করতে যেতাম তখন হাজার হাজার লোক লাইন দিয়ে থাকতো। আমরা এই ঘুরতে দেখা করার সুযোগ পেতাম না। অনেক সময় যেতাম ভাইজানের সঙ্গে আবার দেখা করবো, পারমিশন নিয়ে যেতাম, আমরা দেখা করার সুযোগ পেতাম না। কিভাবে ভাইকে এক নজর দেখবো, লোক ঘেঁষাঘেঁষি করছে, ভাইজান একবার বেরোবে আমরা দেখবো, আইএসএফ একবার বেরোবে আমরা দেখবো, লোক পেরেশান হয়ে যেত। কিন্তু ওই জেলে তৃণমূলের মন্ত্রী ছিল পার্থবাবু, সে ভয়ে বেরোতো না, একবার উঁকি মারলে চোর 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 করছে চিল্লাতো। ঠিক বলছি না ভুল বলছি? প্রমাণ এটাই। এখান থেকে আইএসএফ এর একটা কর্মী এই বোয়ালিয়া থেকে উলবেড়িয়া পর্যন্ত যাবে, একটা কোনো কর্মী বলবে না, হয়তো সামনাসামনি আপনাকে হেল্প করবে না। কেন বলেন তো? ঘর দেবার নাম করে ঘর দেবে না, মিথ্যা কেস দেবে, কিন্তু ভেতর থেকে সব সাপোর্ট করে। যে তৃণমূলের নেতাটা আপনার বিরুদ্ধে করে কথা বলছে না, তার বাড়ির মা বোন কি স্ত্রী দেখবে নওশাদ সিদ্দিকীকে ভালোবাসে। ভুল বলছি? কাবলাবেন না। আপনি এখান থেকে বোয়ালিয়া থেকে উলুবেড়িয়ায় যাবেন, আর তৃণমূলের বড় একটা নেতা যাবে, তাকে ভয়ে হয়তো কে বলতে পারবেন যে চোর যাচ্ছে, ভয়ে সামনাসামনি ভয়ে বলতে পারবে না, কিন্তু 100টা লোক মার্কেটে থাকলে 90টা লোক বলবে শালা চোর যাচ্ছে রে, এই ভাষাটা বলবে। কিন্তু বলা ঠিক নয়, এই ভাষাটা ইউজ করবে, কিন্তু বলা ঠিক নয়। কেন? মানুষকে জ্বালিয়েছে বলবে, কিন্তু আইএসএফ এর কোন একটা কর্মী রাস্তা থেকে যাবে, মানুষ দেখে বলবে এটা নওশাদ সিদ্দিকীর অনুসারী যাচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? আমরা কলকাতায় দেখেছি তো, পার্থবাবু ভয় বেরোতে পারতো না, চোর চোর করে লুকিয়ে পড়তো। আর আমাদের নওশাদ ভাইজান, বুঝতে পারছেন না, এখানটাতেই তো এদের জ্বালা। মমতা ব্যানার্জি বলেছিল, নওশাদ যখন জিতেছিলেন, মমতা ব্যানার্জি বলেছিলেন নওশাদ সিদ্দিকী তো এক গাছে কঞ্চি, এ কি করবে? কিন্তু নওশাদ সিদ্দিকী কখন বাঁশের ঝাড় হয়ে গেছে, মমতা ব্যানার্জির হাড়ে হাড়ে টের পাচ্ছে। সেই রকম আমিও বলছি, টোটাল হাওড়া জেলায় থেকে শুরু করে পশ্চিম বাংলায় আমরা এতিম নয়। এই তৃণমূলের নেতাদেরকে বলছি, যারা চমকেছ আমাদের কর্মীদেরকে, আফতাব মোল্লা এতিম নয়, জাবুল সাহেব এতিম নয়, আব্দুল্লাহ এতিম নয়, আমাদের অভিভাবক আছে নওশাদ সিদ্দিকী, আমরা এতিম নয়। সর্বদিক থেকে আমাদের পেছনে আমাদের ভাইজান আছে। এটা 2021 সাল নয়, 2026 সাল। বর্তমান সময় আইএসএফ এর পায়ের তলার মাটিও মজবুত, বাহুবল মজবুত। গণতন্ত্র পদ্ধতিতে যে যে ভাষা বোঝে তাকে সে ভাষায় আমরা উত্তর দিয়ে দেখিয়ে দেব। বললাম, বুঝতে পেরেছেন না? শহীদ মিনার দেখেছেন তো, অনেকে আটকেছে এসআইআর এর নোটিশের নাম করে, হাজার হাজার ছেলেকে 21 তারিখের নোটিশের স্লিপ দিয়েছে, নোটিশের স্লিপ দিয়েছে, দিয়ে এদের দিদি আর এদের নেতারা এসআইআর এর নোটিশ মমতা ব্যানার্জি ডিস্টার্ব করছে। অনেক জায়গায় এরা নিজেরা করছে। ভাই বলুন তো, বর্তমান সময়ে নোটিশগুলো কারা পাঠাচ্ছে? সব ভিডিওরা পাঠাচ্ছে। বুঝতে পারছেন না? সব তো ভিডিওরা পাঠাচ্ছে। ভিডিও কারা? এরা রাস্তায় নাটক করছে। আর নওশাদ সিদ্দিকীর নির্বাচন কমিশনারের যিনি চিফ, তিনার কাছে গিয়ে পৌঁছে গেছে। কেন কেন মানুষকে পেরেশানি করা হলো? মানুষকে বুঝতে হবে আমি কি বলতে এসেছি। অনেকগুলো কথা বললাম, কথার মধ্যে যদি ভুল বুঝে থাকেন খারাপ নজরে দেখবেন। হিন্দু মুসলিম দলিত আদিবাসীর মধ্যে কোনো রকম ডিভাইড করবেন না। ৭৭ বছর আগে আপনার আমার পূর্বপুরুষরা হিন্দু মুসলিম দলিত আদিবাসী সকলে মিলে আমার ভারতে যখন বসবাস করে, ইংরেজেরা 200 বছর ধরে আমাদের ভারতীয়র উপরে অত্যাচার করেছে, জুলুম করেছে। ভারতীয়রা কোনোভাবেই দেশ স্বাধীন করতে পারছিল না। কেন? ব্রিটিশরা লাগিয়ে রেখেছিল ও মুসলমান, ও হিন্দু, ও দলিত, ও আদিবাসী, ও খ্রিস্টান, এইভাবে লাগিয়ে রেখে 200 বছর আমাদের দেশটাকে লুটছে। ঠিক একইভাবে নরেন্দ্র মোদী সরকার আর মমতা ব্যানার্জি সরকার, এরা আমাদের মধ্যে হিন্দু মুসলিম দলিত আদিবাসী এই রকম ভাবে লাগিয়ে দিয়ে ও দেশ লুটছে, এই রাজ্যরা লুটছে। যখন আমার দেশবাসী
বুঝতে পেরেছিল ব্রিটিশরা আমাদেরকে লুটছে, তখন আমার ভারতবাসীরা সব ভেদাভেদ ভুলে গিয়ে ভারতবাসী হয়ে আন্দোলন করেছিল। পান্তা ভাত খেয়ে বাংলা থেকে বাংলা ভাষীরা আন্দোলন করেছিল, বাঙালিরা আন্দোলন করেছিল, তখন ব্রিটিশরা পালাতে বাধ্য হয়েছিল। আজকের দিনেও ব্রিটিশের দালাল আমাদের মধ্যে লাগিয়ে দিয়ে এই দুই সরকার, তৃণমূল সরকার, বিজেপি সরকার, ব্রিটিশদের মতো চাল চেলে হিন্দু মুসলিম মন্দির মসজিদ এই ধরনের কথা লাগিয়ে আমাদের মধ্যে ভেদাভেদ লাগিয়ে দিয়ে এ রাজ্যকে লুটছে ও দেশকে লুটছে। আমাদের পূর্বপুরুষদের মতো ঐক্যবদ্ধ হয়ে বাঙালি হয়ে ভারতীয় হয়ে এই দুটো সরকারকে এই রাজ্য এবং দেশ থেকে উৎখাত আমাদেরকে করতে হবে, এই প্রস্তুতি নিতে হবে। বুঝতে পেরেছেন? ভালো থাকবেন, নিজেদের মধ্যে মিলে থাকবেন। আইএসএফ জিন্দাবাদ, ভারতবর্ষের সংবিধান জিন্দাবাদ, আমাদের সকলের ঐক্য জিন্দাবাদ। আমরা আমাদের অধিকার সভা এখনই শেষ করব। তার আগে একটা কথা যেটা বলছি একটু মন দিয়ে শুনবেন। বিষয়টা হচ্ছে যে আমরা একজন সত্যবাদী নেতার দল করি, যে নওশাদ সিদ্দিকী, এবং সত্য কথা বলি এবং মানুষের চোখে চোখ রেখে কথা বলি। তা আমি একটা কথা বলতে চাই, স্বাধীনতার পর যতগুলো সরকার পশ্চিমবাংলার রাজত্ব করেছে আপনারা সবাই কম বেশি জানেন, আপনাদের অনেকে বয়স্ক মানুষ এখানে আছেন, প্রত্যেকে কিন্তু সংখ্যালঘু মুসলিমদের ভোটে নির্বাচিত। এই যে তৃণমূল সরকার আছে, এই সরকার কিন্তু মুসলমানদের ভোট নিয়ে সরকারে আছে এবং মুসলমানদের ভোট নিয়ে মুসলমানদের সঙ্গে দ্বিচারিতা করছে। তাই আমি একটা কথা, নওশাদ ভাইজান একটি সভায় বলেছিলেন, সেই কথাটা আপনাদেরকে বলে আমি সাবধান করতে চাইছি। যখন নাগাল্যান্ডে দেখবেন মানুষ, আমরা বিভিন্ন মানুষ খাদ্য খাই, মাছ মাংস ইত্যাদি খাই, নাগাল্যান্ডের মানুষ দেখবেন কুকুর খায়, দেখবেন তো কুকুর খায়, যে যার খাদ্যাভ্যাস খায়, সংবিধানে অধিকার আছে। তো যখন তারা কুকুরকে ধরে কিভাবে জানেন? কুকুরকে যখন হত্যা করে কিভাবে জানেন? কুকুরকে তারা সামনে ডেকে গায়ে মাথায় এদিকে হাত বুলোয়, এদিকে যখন কুকুরের মাথায় হাত বুলোয় তখন পেছন দিকে রড কিন্তু গরম হয়, খেয়াল করবেন, পেছন দিকে রড গরম হয় আর এদিকে কুকুরের মাথায় হাত বুলোচ্ছে। তো আমি একটা, এখানে যারা আছেন খারাপ মনে করবেন না, মমতা ব্যানার্জি কিন্তু মুসলমানদের জন্য সেই কাজ করছে। তাই আপনারা খুব সাবধান, 2026-এ এই পশ্চিম বাংলা থেকে এই তৃণমূল এবং বিজেপিকে উৎখাত করে আমাদের কিন্তু একে নবান্ন থেকে ওই গঙ্গা জলে নিক্ষেপ করতে হবে। এই শপথ নিয়ে আমরাই আমাদের অধিকার সভা এখানেই শেষ করলাম। ইনকলাব জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, আমাদের দলের সেক্রেটারি